হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো? আহ, হ্যাঁ, এটা একদম। ওকে। আচ্ছা, আজকে আমরা একটা রাস্পবেরি পাই এর কেসিং ডিজাইন করব। তো ফার্স্ট থেকে আমরা শুরু করি। আচ্ছা, এখানে আমরা রাস্পবেরি পাইটা আমি আগে থেকে নিয়ে এসেছি। তো এটা আমরা ফার্স্টে সেট করে নিই। আর হচ্ছে প্র্যাকটিস টু। একটু আপলোড হতে একটু সময় নিবে। রাস্পবেরি পাইটা আসলে একটা স্টেপ ফাইল ছিল, তো স্টেপ ফাইলের জন্য আপলোড হতে সময় লাগে। আপনি যদি এসটিএল ফাইল নামান বা ওবিজি ফাইল নামান তাহলে হয়তো বা তাতে সাইজ একটু কম থাকবে, তখন মানে আপলোড হতে মানে তখন হ্যাসেল হবে না। ওকে, চলে এসেছে। দেন আমরা একটু এটা একটু রোটেট করে নিই। হালকা একটু ওকে। দেন আমরা স্কেচ করব আমাদের যে মানে যে কেসিংটা ডিজাইন হবে সেটার জন্য যে প্রথমে যে স্কেচটা আমরা ডিজাইন করতে হবে। ফার্স্টলি আমরা স্কেচে যাই, যে আমরা এক্সপ্লেনটা সিলেক্ট করে নিই। দেন এটা আমি মিনিমাইজ করে দিই। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা একটা রেক্টেঙ্গুলার টুলস নিলাম। দেন আমাদের মানে ইচ্ছা মতো একটা সাইজ নিয়ে মোটামুটি শেপ, যেটা মানে বেসমেন্টটা যেরকম হবে তো ওটা মোটামুটি একটা শেপ নিয়ে আমরা আর কি স্কেচটা করব। পরে যদি আমাদের প্রয়োজন হয় যে না আমাদের শেপটা ঠিক হয়নি, চেঞ্জ করার দরকার পড়বে, সেটা আমরা পরে আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নেবো, সমস্যা নেই সেটা। তাহলে বেসমেন্টের মোটামুটি এখন আমরা থিকনেস দিব। এটা মোটামুটি 3 mm দিই আমরা। কেসিং এ সবসময় 3 mm দিলে বেস্ট হয় আর কি। তখন আমরা থ্রি প্রিন্ট করি, দেখা যাচ্ছে 3 mm এর নিচে 2 mm দিলে দেখা যাচ্ছে একটু আপনার মানে নরম হয়ে যাবে বা বেন্ড হয়ে যাবে পরে। তো 3 mm টা মোটামুটি মানে বেশিও না কমও না, দেখা যাচ্ছে ফিলামেন্ট খরচটা কম হয়ে যাচ্ছে, আমাদের একটু সুবিধা হয়। এগেইন আমার একটা রেক্টেঙ্গুলার টুলস নেই। কাজগুলো একটু জুম 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 করে কাজ করলে, দেখা যাচ্ছে যে আপনার মানে কাজটা অনেক ভালো হয়। দেন অফসেট নিব। অফসেটটা মোটামুটি 2 mm নেওয়া যায়। 2 mm নিলে পারফেক্ট। পেন সিলেক্ট করবো, প্রেস করে এক্সট্রুড করবো। এটা কিন্তু কাট হয়ে গেছে, তো আমরা কিন্তু কাট করতে চাই না, আমরা একটা বডি ক্রিয়েট করতে চাই বা নিচে বেসমেন্টের সাথে জয়েন করতে চাই। তো আমরা আচ্ছা বডি ক্রিয়েট করি, আমরা পরে জয়েন করে দিতে পারবো, এটা সমস্যা নেই। এটা একটা বডি হবে। এন্ড এটা আমরা দেখতে পাচ্ছি না যে আসলে আমাদের কতটুকু হাইট হয়েছে বা দরকার। তো এটা আমরা পরেও ঠিক করে নিতে পারবো হাইটটা। এন্ড যেহেতু আমরা এর ভিতরে কাজ করব, তো আমরা এর অপাসিটিটা ঠিক করে দিই। তো পরেরটার অপাসিটিটা 40% দিলাম।
রেসবেরি পাইটা মোটামুটি একটু বেশি হাইটে আছে, আমাদের জন্য নিচে নামাইতে হবে। তো রেসবেরি পাইটা সিলেক্ট করলাম, মোটামুটি একটা পারফেক্ট। দেন আমরা এটা হাইট দিয়ে দিতে পারি। এখন আমাদের রেসবেরি পাইটা আমাদের বেসমেন্টের সাথে মাউন্ট করতে হবে, তো আমরা এটা কিভাবে করব? তো এগেইন স্কেচ, ক্যাপচার পজিশন, এটা যদি না দেই তাহলে আমাদের রেসবেরি পাইটা আগে যে জায়গায় ছিল সেই জায়গায় চলে যাবে, কন্টিনিউ যদি দেই। তো আমাদের কি আমাদের পজিশনটা ধরে রাখতে হবে, তো আমরা অলওয়েজ ক্যাপচার পজিশনটা ইউজ করব। দেন এখানে কিন্তু আমাদের মিড পয়েন্টটা কিন্তু আমি পাচ্ছি না, তো সার্কেলটা আমরা মিড পয়েন্ট ধরে যে আমরা একটা সার্কেল ক্রিয়েট করবো, যদি এরকম করি দেখা যাচ্ছে আমাদের পারফেক্টলি সার্কেলটা হচ্ছে না। তো এটার জন্য আমরা কি করতে পারি? তো এখানে যে আমরা টুলসটা গতকাল দেখিয়েছিলাম যে পরিধিগুলো সিলেক্ট করে আমরা আমাদের সার্কেলের মিড পয়েন্টটা বের করে ফেলতে পারবো অটোমেটিক্যালি। ওকে, আচ্ছা, দেন আমরা কি করব? আমাদের যে স্কেচ হলো সার্কেলের, তো এই সার্কেলটা আমরা এখন মিরর করে দেবো, প্যাটার্ন করে দেবো। তো আচ্ছা, এটা আমরা রেক্টেঙ্গুলার প্যাটার্ন আমরা সিলেক্ট করে দেন আচ্ছা, আমাদের তো 3টা লাগবে না, আমাদের লাগবে 2টা। আমরা 2টা সিলেক্ট করলাম, একটু জুম করে আমাদের জায়গাটা ভালো মতো পারফেক্টলি যাতে হয়। আচ্ছা, দেব না, আমাদের বামেও লাগবে 2টা, তো আমরা বামে নিলাম, এন্ড এটা হবে 2টা। এখানে চলে আসছে। ওকে, ফিনিশ স্কেচ। ওকে, দেন আমরা কি করবো? এক্সট্রুড করে দেব। ফুল, দেন আমাদের সারফেস পর্যন্ত দিতে হবে। তো আমরা এখানে কি হচ্ছে, কাট হয়ে যাচ্ছে, তো এটা কি জয়েন দিতে হবে। তো ফার্স্টে জয়েন দিলাম, এন্ড দেন আমাদের যেতে হবে কি এটার রেসবেরি পায়ের নিচে সারফেস পর্যন্ত। তো এটা আমরা কিভাবে সিলেক্ট করব? ডিসটেন্স টু অবজেক্ট, দেন সারফেসটা সিলেক্ট করলাম, অটোমেটিক্যালি হয়ে গেল। তো এখানে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এটা একটা থিকনেস লাগবে। আচ্ছা, এখন আমরা কি বানাবো? এখন আমরা একটা স্ক্রু বানাবো, কারণ আমাদের কি মাউন্ট করার জন্য স্ক্রু দরকার হবে। তো আমরা কিভাবে স্ক্রু বানাতে পারি? এন্ড মোটামুটি আমরা যে স্ক্রু গুলো লাগাই এখানে 3mm, অবশ্যই হোলটা 3mm এর। তো আমরা স্ক্রুটা 3mm এর একটা স্ক্রু বানাবো। তো গেলাম, এগেইন স্কেচ, আমরা এখানে না ড্র করে পাশে ড্র করব, পরে নিয়ে আসবো। তো 3mm এর একটা স্ক্রু বানাবো, 3mm দিলাম। দেন এগেইন 3mm এর উপরে অবশ্যই একটা ক্যাপ থাকবে, এটা হচ্ছে 6mm দেওয়া যায়। মোটামুটি 4mm হবে হাইট, বা 5mm। আচ্ছা, পরে আমরা এটা ছোট বড় করতে পারবো, সমস্যা নেই। উপরে
1 mm. Okay. দেন এখানে একটু হালকা আপনার সিলেক্ট করতে হবে, সেটা সিলেক্ট করব, চ্যাম্পার করবো, সিলেক্ট না। আচ্ছা, এটা দুই সাইডে হচ্ছে, দুই সাইডে করবো না, এক সাইডে করবো, জাস্ট এই সাইডটা করবো। মোটামুটি এটা একটু হিসেবে চলে আসছে। দেন এখানে পুরো ঘুরানোর জন্য একটু হোল ক্রিয়েট করতে হবে। তো আমরা আগের স্কেচে না, নতুন করে একটা স্কেচ বানাই। রেক্টেঙ্গুলার টুল নিব, তার রেক্টেঙ্গুলার মধ্যে সেন্টারটা যেহেতু আমরা জানি, সেন্টার টুলটা ইউজ করলাম। সেন্টারটা ধরে জাস্ট সেট করে দিলেই হবে। মোটামুটি 3 mm দিব। 3 mm বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। 3.32। মোটামুটি একটা শেপ হলো। আমরা সার্কেল ড্র করবো একটু ভিতরে। ফিনিশ স্কেচ, দেন এক্সট্রুড করে দেবো এটা। এটা যেহেতু ভিতরে পড়ছে, তো আমরা কিভাবে প্লেনটা সিলেক্ট করতে পারি? প্লেন তো সিলেক্ট করতে হবে। তো আমরা এটা হাইট দিয়ে দিলাম, এন্ড আগের স্কেচটা হাইট দেই, তাহলে ক্লিয়ার দেখা যাবে। প্লেনগুলো সিলেক্ট করে নিব। কারো যদি বুঝতে সমস্যা হয় কোশ্চেন করবেন, সমস্যা নেই। দেন আমরা কি করবো, এটা এক্সট্রুড দেব। আগের বডিটা আমরা দেখবো। আচ্ছা, এটা যেহেতু ওয়ান সাইডেড হলো, আমাদের দুই সাইডে লাগবে, টু সাইড। তো কতটুকু দরকার? মোটামুটি একটা হাইট নিলেই হবে। মোটামুটি এটা ঠিক আছে, কাট করে দিলাম। মোটামুটি একটা স্পেশাল চলে আসছে। আচ্ছা, এখন আমরা কি স্ক্রু একটা প্যাচ গুলো ক্রিয়েট করতে হবে। আমরা কালকে শিখেছিলাম কিভাবে প্যাচ ক্রিয়েট করতে হয় থ্রেডের মাধ্যমে। জাস্ট থ্রেডে চাপ দিলে হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে যে কোন স্ক্রুর জন্য কি প্যাচ দরকার। হয়ে গেল আমাদের স্ক্রু। ওকে, তো আমাদের স্ক্রুটা একটু মানে ঘুরাইতে হবে আর কি। তো মুভ করতে হবে, দেন আমি স্ক্রুটা সিলেক্ট করবো, মুভ টুল নিলাম। আচ্ছা, 80 ডিগ্রি। তো এটা আমরা আরেকভাবে করতে পারি, আমরা অ্যালাইন টুলটা ইউজ করতে পারি। এন্ড টু অফসেট, অফসেটটা পুরো ঠিক আছে। আচ্ছা, এটা মুভ টুল দিয়ে করি, সমস্যা নেই। মোটামুটি দেখুন। আচ্ছা, এটার একটা নাম দেই, টু।
আমাদের আরো 3টা লাগবে। জাস্ট কপি অ্যান্ড পেস্ট অ্যান্ড অ্যালাইনমেন্ট মতো নিয়ে যাবো, খালি হয়ে যাবে। Then copy paste. তো আমাদের রাসবেরি পাই মাউন্ট কমপ্লিট বেসমেন্টের সাথে। আচ্ছা, এরপর আমরা দেওয়াল লাগবে। আচ্ছা, নেক্সট আমরা এটার উপর করব। আচ্ছা, এরপর আমরা এখানে হোল ক্রিয়েট করব। এগেইন স্কেচ টুল, যতটুকু জায়গা দরকার। দেন এগেইন ইউএসবি গুলোর জন্য again ওকে, দেন আমরা এটা এক্সট্রুড করে দেব। তো সাইডে দেব, যতটুকু দরকার। হোল ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এই সাইডে ইউএসবি পাওয়ার কেবল গেল। আচ্ছা, এরপর এই সাইডে অনেকগুলো হোল করা লাগবে। পেন সার্কুলার টুলসটা নিয়ে একটু বড় করতে হবে, কারণ একটু বড় হোল করলে না, মানে যদি লেগে যায় আপনার ওয়্যারের সাথে তাহলে তো সমস্যা। দেন and again ইউএসবি, এটা আমরা ইউএসবি শেপ ডিজাইন করেও দিতে পারি। আচ্ছা, শেপ ডিজাইন করে দেওয়া যায়, বা আমরা রেক্টেঙ্গুলার রাখতে পারি। আচ্ছা, এই শেপটা ডিজাইন করেই দিই। তো এখান থেকে এখানে আমাদের একটা লাইন লাগবে। Then again okay, তো আমরা স্প্লাইনটা ইউজ করতে পারি। আরেকটা আছে আর্ক আছে। আচ্ছা, আর্কটা ইউজ করা যায়।
একটু মানে একদম অ্যালাইনমেন্ট না করে একটু বাড়াই করতেছি, যাতে সকেটটা ঢুকাতে যাতে একটু সুবিধা হয়। এটা ভালো হলো না। আর প্লে করি। আর কিছু কি আছে এই সাইডে? হয়ে গেছে। এরপরে আমরা প্লেনগুলো সিলেক্ট করে নেব। obviously দুই সাইডে করতে হবে, নাহলে দেখা যাচ্ছে আমাদের রেসিডিউরি প্যাজ যে টুলগুলো আছে ওগুলো শুদ্ধ কেটে যাচ্ছে। তো এখানে অনেক সুন্দর ডিজাইন হয়ে গেল। এন্ড দেন এগেইন এখানে আমাদের একটা মাইক্রো ইউএসবি কার্ডের স্লট আছে, কার্ড রিডারের স্লট, তো এটা আমাদের কাটতে হবে। Perfect. এই পেনটা তো সিলেক্ট করে যাচ্ছে না, এটা আমরা কিভাবে করতে পারি? আমরা রেসবেরি পেটা হাইড দিব। Then আমরা select করতে পারি। মোটামুটি সব স্লটে স্টোর হয়ে গেছে। এরপর আমরা উপরে ক্যাপের ডিজাইন করব। সেটা কিভাবে করব? আমরা ফার্স্টে আমাদের যে স্কেচটা আছে সেটা আমরা নিতে পারি। সাইডে দিব। তো আমরা এটা কতটুকু নিব এটা আমাদের উপর ডিপেন্ড করবে যে কেসটা আগে যাচ্ছিল। থেকে 3 mm বেশি নিলে হয়ে যাবে। 24, 24, তো 3 mm হয়ে গেছে। এন্ড অবভিয়াসলি এটা কাট হবে না, নিউ বডি। পারফেক্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা হাইড করে দেবে। এটা নাম দিলাম ওটা টপ ক্যাপ। আচ্ছা, দেন এখন আমাদের কি উপরের যে ক্যাপটা আছে সেটা মাউন্ট করার জন্য তো আমাদের স্ক্রু লাগবে। তো স্ক্রু গুলো যেখানে মানে মাউন্ট হবে, তো ওটা তো আমাদের এক্সট্রুড করতে হবে। তো সেটার জন্য আমরা স্কেচ করব।
again এটা then আমরা hide দিচ্ছি। তো এটা মোটামুটি কত হবে? 3 এর একটা হোক মাস্ট, এটা 4 দেবো ফার্স্টে। then again 3 এর একটা হবে। তো এই দুটো এখন রেক্টেঙ্গুলার প্যাটার্ন হবে, ওদের দুইটা লাগবে। নিয়ে আসলাম আমাদের জায়গা মতো এখন। Perfect. Then again এই সাইডও লাগবে, এই সাইডে দুটো লাগবে। Okay. Then আমরা স্কেপটা সিলেক্ট করে মাউন্ট করে দেব। এটা হাইড দিতে হবে। এটা আমাদের and ডিসটেন্স হবে পর্যন্ত। হাতটা আমরা সিলেক্ট করব। ফুলটা সিলেক্ট করব। এটাকে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের স্ক্রু মাউন্টের জায়গাগুলো হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের উপরে ক্যাপটা লাগবে, উপরে ক্যাপটা মাউন্ট করব। তো এটার জন্য আমাদের স্কেচটা লাগবে। এটা বেসমেন্ট হাইট দেব। তো টপ ক্যাপে আমরা এখন ফুল করে দেবো চারটা প্রয়োজন।
দেন আমাদের এরপরে আমাদেরকে উপরে স্ক্রু লাগবে আমাদের চারটা। তো আমরা কি আগে যে আমাদের স্ক্রু করা আছে সেখান থেকে আমরা কপি করতে পেরে যাবো। আচ্ছা, এখানে আরেকটা মাউন্ট করি এখানে। তারপরে স্ক্রুটা বসে স্ক্রু যাতে মানে বসে যায় ভিতরে, এই জন্য হালকা একটু এক্সট্রুড করে দেবো। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট করলে মডেলটা একটু মানে বেশি সুন্দর লাগে। আমাদের পুরো লাগবে না, সেকশন নেব। পারফেক্ট। এই জায়গাটা একটু স্ক্রুর জন্য স্টুড হয়ে গেল। দেন अगेन আনহাইট টু আনহাইট। ওটাকে আমরা মাউন্ট জায়গা মতো বসে দেব। আর মাউন্ট করার জন্য দেখা যাচ্ছে স্ক্রুটা অবশ্যই একটু ভিতরে ঢুকবে, এটা সুবিধা। পারফেক্ট। দেন अगेन আমাদের পার্টি স্ক্রু লাগবে। আমরা আমরা আবার প্যাটার্ন ইউজ করব। রেক্টেঙ্গল প্যাটার্ন। আচ্ছা, প্যাটার্নে যদি না হয় কপি পেস্ট দিতে পারি। আমাদের স্ক্রু চার কোণে চারটা হয়ে গেছে। তো নাও আমরা কি ডিজাইনটা একটু আমরা সুন্দর করব, যে কিভাবে এত মানে অ্যাস্থেটিক লুক নিয়ে আসা যায়। তো এর জন্য আমরা স্কেচ করে হাইড করে দিই। দেন আমরা ফুল অ্যাড করে দেব। কত করে দাও? 2.5 না, বেশি হয়ে যাবে। 1
আমরা কার্ভ চারপাশে কাজ করি। আচ্ছা, স্ক্রু পজিশনটা একটু কাছাকাছি হয়েছে, এই জন্য এই সমস্যাটা। দেখেছেন একটা সম্বন্ধ দেব। মেইন বডি আমরা সিলেট ইউজ করবো। দেব আপনার যে জায়গাগুলো হয়নি সেগুলো ভালো করে 5 দিব না, 2 দিব। একটু লোকটা সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এগুলো একটু ক্যান্সেল করে দেবো। আচ্ছা, এই সেটটা হয়নি, এই সেটটা দেখছি। ঠিক। কোনাতে নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, এটা এরকমই রাখা তো সমস্যা নেই, খুব একটা চাপ হচ্ছে না। আমরা চাইলে এই 4 সাইড এখানে ক্যান্সেল করে দেবো। তো বেশি হয়ে যাচ্ছে 1। পারফেক্ট। দেন এগেইন আমরা এই জায়গাগুলো চাম্পা করি। এগুলো একটু টাইম নিয়ে করতে হয়। দেখা যাচ্ছে পুরো মডেলটা করতে টাইম লাগতেছে না, কিন্তু অ্যাস্থেটিক লুক নিয়ে আসতে গেলে তখন সময় লাগতেছে। তো আরো যদি বুঝতে কোনো সমস্যা হয় কোশ্চেন করবেন।
টপ পেজ, আচ্ছা টপ বেসমেন্ট একটু চেষ্টা করতে। Our case is fully ready. আচ্ছা এখন আমরা উপরে একটা রেসবেরি পাই লেখা দিতে পারি। তো আমরা এটা কিভাবে করবো? হয়তো আমরা বেসমেন্টে করবো, বাকি সব হাইড দিয়ে দিই। সরি টপ ক্যাপে করবো। স্কেচে যাবো, আমরা একটা স্কেচ নেব, দেন আমাদের এখানে টেক্সট আছে, আমরা টেক্সটে গিয়ে জায়গা সিলেক্ট করে নেবো যে কোন জায়গায় আমাদের লিখতে হবে। এইটুকু জায়গার মধ্যে লিখতে হবে। লিখবো রাসবেরি পাই। তো ফন্টটা বেশি বড় হয়ে গেছে, একটা কমাতে হবে। পারফেক্ট। ফন্টটা মিডলে নিয়ে আসবো, হাইড দিয়ে দিই। পজিশন মুভ করে দিয়ে আমরা এটা সেন্টারে নিয়ে আসবো। ওকে, দেন আমরা এটাকে এক্সট্রুড করে দেবো। ফুললি এক্সট্রুড করবো না অবশ্যই, এক্সট্রুড পারফেক্ট করে দেবো। আমাদের উপরে রেসবেরি পাই লেখা চলে আসলো। খুবই কাট হয়ে গেছে নাকি? ঠিক আছে, ওকে দেন আমাদের রেসবেরি পাইয়ের যে পিনগুলো আছে, পিনগুলো দেখাচ্ছে উপর থেকে নেওয়া লাগতেছে, তো এই জায়গাটা আমরা একটু যোগ করতে পারি। জাস্ট ওয়্যার নেওয়ার জন্য তার মধ্যে চিকন দিই। দেখতে সুন্দর লাগে। Perfect. Then you can sketch by saying. Okay, then আমাদের মডেল মোটামুটি ফুলি রেডি। দেন আচ্ছা এখন আমরা একটা এক্সপ্লোরেড ভিউ করবো, এটা একটা অ্যানিমেশন করব। সো আপনারা দেখেছেন যে অনেক এক্সপ্লোরেড ভিউ আমরা এর আগে করেছি। তো এক্সপ্লোরেড ভিউটা করার জন্য আমাদের ফার্স্টে বডিগুলোকে আমাদের ইয়াতে কনভার্ট করতে হবে কম্পোনেন্টে। তো মেইন বডি স্ক্রু সব মোটামুটি লেখা আছে, সমস্যা নেই। আমরা ফার্স্টে বডি থেকে জাস্ট এখানে ক্রিয়েট করবো, ক্রিয়েট কম্পোনেন্টস ফ্রম বডি। তো বডি সব কম্পোনেন্টে কনভার্ট হয়ে যাবে। বডির মধ্যে আর বডি কিন্তু নেই, সব কম্পোনেন্ট হয়ে গেছে। তো দেন আমরা অ্যানিমেশনে যাব। তো এটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের প্লেস। তো ফার্স্ট এটা ডিলিট দিয়ে দিই, এটা আমাদের লাগবে না। তো এখানে আমরা অ্যানিমেশন করব।
তো আমাদের এটা রেসবেরি পাই, তো এটা আমাদের জায়গা মতো মোটামুটি রেখে দেবো মিডিলে রেখে দেবো। দেন অ্যানিমেট, এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে অ্যানিমেশনের মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এভাবে ভাগ করে দেওয়া আছে, এটা হচ্ছে টাইম লাইন। অ্যান্ড এখানে যখন আমরা ঘুরাবো পয়েন্ট 2 তে নেওয়ার পর যদি আমরা এটা ঘুরাই, এখানে একটা লেআউট তৈরি হয়ে গেল ভিউয়ের। তো আমরা এটা যদি আবার দেখি ভালো করে, এই যে এরকম একটা অ্যানিমেশন চলে আসলো কিন্তু। তো আমরা এটা যদি সরিয়ে নিয়ে যা করি, যা ইচ্ছা যদি করি, যদি জুম আউট করি, দেখেন এখানে একটা লেআউট তৈরি হয়ে গেছে, মানে এটা এরকম হয়ে অটোমেটিক্যালি জুম আউট হয়ে যাবে। তো আমরা এখানে অ্যানিমেশন করবো, এটা দেখলে বুঝতে পারবেন। সবগুলো কেটে দিই। তো 2 সেকেন্ড পরে এটা ঘুরে যাবে 90 ডিগ্রি, দেন এগেইন 90 ডিগ্রি। আমরা যদি দেখি অ্যানিমেশনটা, ওকে, দেন আমাদের কি, আমাদের কম্পোনেন্ট গুলো ভিতর থেকে বাইরে যেন বের হয়ে আসে। তো আমরা যাতে সেটা আমরা কম্পোনেন্ট গুলো যাতে স্পেসিফিক মানে দেখতে পারি সবগুলো একটা একটা করে। তো সেটার জন্য আমরা কি করবো, এই যে আমাদের এখানে যে কম্পোনেন্টটা আমরা কনভার্ট করলাম সব, আমরা যদি বডিতে রেখে দিতাম তাহলে কিন্তু আমরা পেতাম না সবকিছু। এখানে প্র্যাকটিসের মধ্যে সব চলে আসছে, বডিসের মধ্যে যা যা ছিল ওগুলো কিন্তু আসবে না। তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা উপরে যে স্ক্রু গুলো আছে সেগুলো অবশ্যই নিব। ফার্স্টে স্ক্রু গুলো সিলেক্ট করে নিই, একটা স্ক্রু সিলেক্ট করলাম। দেন হচ্ছে এইটুকু সেকেন্ডে 1.6 এ আমাদের স্ক্রু গুলো বের হয়ে আসবে। তো বের হয়ে আসলো, আমরা যদি ওকে দেই, দেন এগেইন যদি প্রথম থেকে দেখি, আমাদের স্ক্রু গুলো বের হয়ে আসে এন্ড সাথে সাথে আমাদের ঘুরতেছে কিন্তু পুরো প্রজেক্ট। তো এইভাবে আপনি তৈরি করতে পারবেন। আমি একটু দেখাই তাহলে। দেন আমাদের স্ক্রু বের হলো, দেন আমাদের টপ ক্যাপটা বের হবে মোটামুটি 2.7 পারফেক্ট, এই রেঞ্জে আমাদের টপ ক্যাপটা বের হবে। ওকে, টপ ক্যাপটা আমরা সিলেক্ট করলাম, দেন আমরা আবার ট্রান্সফর্ম কম্পোনেন্ট দিলাম, টপ ক্যাপটা বের করলাম আমরা। দেন ওকে দিলাম। তাহলে কি আমাদের এখানে দেখেন নিচে টপ ক্যাপের লেআউট তৈরি হয়ে গেছে, যে অটোমেটিক্যালি লেআউট তৈরি হয়ে গেছে ওকে দেওয়ার সাথে সাথে। তো আমরা যদি আবার দেখি, এটা আমাদের টপ ক্যাপ বের হয়ে গেল। তো আমরা কি চাচ্ছি, টপ ক্যাপটা বের হয়ে বামে চলে আসবে, বামে চলে আসার জন্য একটা রোটেট করে। তো আমরা এটা কিভাবে করবো, 4 সেকেন্ডে গেলাম, দেন এগেইন টপ ক্যাপটা সিলেক্ট করলাম, আবার ট্রান্সফর্মে গেলাম, জায়গা মতো নিয়ে আসলাম যেখানে দেখতে চাই, নিয়ে এসে এটা রোটেট করে দেব, অটোমেটিক্যালি রোটেট হয়ে যাবে। আমরা যদি দেখি আবার, আচ্ছা এটা ওকে দিতে হবে। তো এটা জায়গা মতো চলে গেল। দেন এগেইন আমরা কি রাসবেরি পাইটা বের করব। তো রাসবেরি পাই বের করার জন্য আমরা 4 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশন করেছি। দেন আবার আচ্ছা রাসবেরি পাইয়ের আগে রাসবেরি পাই স্ক্রুগুলো বের করতে হবে, তো সেগুলো আমরা বের করব। আচ্ছা এই সেকেন্ডে রাসবেরি পাই স্ক্রুগুলো বের হবে এখানে, সরি রিমুভ করে ফেলেছি। এটা যদি মানে ভুলেও জুম আউট করে ফেলে দেই তাহলে দেখা যাচ্ছে আরেকটা টাইমলাইন তৈরি হয়ে যাবে, সেটা করা যাবে না। এখানে ওকে দিলাম, এটা চেক করি, ওকে পারফেক্ট। দেন আমাদের স্ক্রুগুলো বের হবে। তো এই পজিশনে আমাদের স্ক্রু আবার ট্রান্সফর্ম পজিশন দিয়ে আমরা স্ক্রুগুলো বের করলাম, ঠিক আছে? বের করে আর ওই স্ক্রুগুলোর উপরে নিয়ে গেলাম, তাহলে দেখতে হয়তো সুন্দর লাগবে।
দেন আমরা রাসবেরি পাই বের করব কোন পজিশনে 3.7 ঠিক আছে তো রাসবেরি পাই পাইটা বের করলাম দেন এগেইন দেন যখন এই পজিশনে আসবে ফর্মে চলে যাবে এন্ড হয়ে যাবে আমরা চাইলে এভাবে আমরা ইজিলি আচ্ছা কিছু একটু রোটেশন ইউজ করি এখানে রোটেশন লাগিয়ে দেই তাহলে রোটেশন হয়ে যাবে তো মোটামুটি আমাদের মডেল কিন্তু রেডি অ্যানিমেশন ওকে তো কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন আমাদের মোটামুটি একটা রাসবেরি পাইয়ের আমরা ডিজাইন প্লাস অ্যানিমেশন দেখলাম তো এরপরের পার্ট আমাদের ওয়ালিদ ভাই শেখাবে তো ওয়ালিদ আসসালামু আলাইকুম। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে জি ভাইয়া আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি। আমার স্ক্রিন কি ভিজিবল? জি ভাইয়া আচ্ছা, আমরা তো এতক্ষণ পর্যন্ত আর কি 3D CAD ডিজাইনিং পার্টটা দেখলাম যে কিভাবে ডিজাইন করতে হয় অথবা এটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় অ্যানিমেশনের থ্রুতে। তো এখন যদি আমরা চাই যে এই 3D মডেল যেটা আমরা করলাম এটা রিয়েল লাইফে নিয়ে আসার জন্য যে আমি এই জিনিসটা বাস্তবে বানাবো, তো বাস্তবে বানানোর ক্ষেত্রে আমাদের কয়েকটা মেশিন ইউজ করা লাগে, যেমন 3D প্রিন্টার, তারপরে সিএনসি এনগ্রেভার, সিএনসি কাটার। তো এরকম কয়েকটা মেশিনের প্রয়োজন হয়। তো ওগুলা সম্পর্কে আমরা একটু ব্রিফলি দেখি যে আমরা কি কি মেশিনের থ্রুতে আর কি কোন কাজগুলো করতে পারি। তো ফার্স্টে আমাদের আর কি 3D প্রিন্টারের প্রয়োজন হয়। 3D প্রিন্টার দিয়ে আমরা যদি প্লাস্টিকের যে মডেলটা আমরা যেটা ক্রিয়েট করলাম ওইটা আমরা প্লাস্টিকের বানাতে পারবো। আর 3D প্রিন্টার আমরা যেগুলো ইউজ করি তার মধ্যেও কয়েকটা টাইপ আছে। আমরা যেগুলো জেনারেলি ইউজ করি ওটা হলো এফডিএম প্রিন্টার, ফিলামেন্ট ডিপোজিশন মডেলিং। তো এটাতে এক টাইপের ফিলামেন্ট থাকে। ফিলামেন্ট বলতে আর কি প্লাস্টিকের সুতার মতো থাকবে। তো ওইটাকে আমরা হিটিং এর মাধ্যমে মেল্ট করে তারপর আমরা একটা বিভিন্ন ফরমেশন ক্রিয়েট করতে পারবো। তো এখানে একটা এক্সাম্পল আছে যে 3D প্রিন্ট করার। তো আমরা একটা টাইম ল্যাপস দেখে নিই। এখানে যদি লক্ষ্য করেন দেখবেন যে আমরা যে নর্মাল যে প্রোডাক্টগুলো থাকে ওগুলো কিন্তু অনেক ওয়েল ফিনিশড থাকে, বাট 3D প্রিন্টিং করলে কিন্তু এটা লেয়ার বাই লেয়ার প্রিন্ট করার কারণে একটা দাগের মতো দেখা যায়। এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে সেপারেট করা, একটা দাগের মতন বোঝা যাচ্ছে। তো এই এফডিএম প্রিন্টার যেটা আছে আমরা নর্মালি যেটা ইউজ করি ওটা তো আমাদের লেয়ার বাই লেয়ার প্রিন্ট করে, মানে একটা লেয়ার প্রিন্ট করার পরে যেমন এখানে ফার্স্টে আমরা দেখলাম যে এটা কিন্তু আস্তে আস্তে বেড়ে উপরের দিকে উঠতেছে। তো এখানে যেই এক্সট্রুডারটা আছে যেটার মাধ্যমে ফিলামেন্ট গুলাকে মেল্ট করে তারপর ফরমেশন করা হয়, তো এটা মানে এক্স ওয়াই প্লেনের মধ্যে বিভিন্ন ডিরেকশনে যে তারপর এটা জেড এক্সিসে আস্তে আস্তে উপরে উঠতে থাকে। তো লেয়ার বাই লেয়ার প্রিন্ট প্রসেস যেটা, এখানে ফার্স্টে একটা লেয়ার প্রিন্ট করবে, দেন জেড এক্সিস একটু উপরে উঠবে, দেন আবার প্রিন্ট করে আবার উপরে উঠবে। যেমন আমরা 2 ডাইমেনশনাল একটা পেপারের মধ্যে যেভাবে লিখি, তো লেখার পরে আমরা যদি এটা মানে
যে কলম দিয়ে লিখি ওটা তো মানে ফুল ফ্ল্যাট থাকে, আমরা ওটার পরিবর্তে যদি কোনো ঠিক কোনো ম্যাটেরিয়াল দিয়ে মানে চেষ্টা করতে চেতাম, তাহলে কি হতো যে একটা লেয়ারের মতন পড়ে যেত। এরপর ওটার উপরে যদি আমরা আবার সেম কাজটা করতাম, তো এটা আস্তে আস্তে থিকনেসটা বাড়তে থাকতো। সেম প্রসেসে 3D প্রিন্টটা হয়। তো এটা আমরা এফডিএম যেটা আছে এটাতে আমরা ডিরেক্ট প্লাস্টিক ইউজ করি, যেমন পিএলএ, এবিএস, পলিলাইট্রিক অ্যাসিড, এই টাইপের যে ম্যাটেরিয়াল গুলো আছে ওগুলাকে ইউজ করে এই 3D মডেল গুলো করা হয়। আর এগুলো খুব রিজিড হয়, কারণ এটা ডিরেক্টলি প্লাস্টিক যেহেতু এটা রিজিড হয়। তো এটাতে যে সমস্যাটা আছে, এটা যেহেতু এটা মানে মেল্ট করে বানানো হচ্ছে, তো এখানে প্রত্যেকটা লেয়ারে যে গ্যাপ থাকে ওটার কারণে কিছুটা ডিটেলস লুজ হয়। তো এটা সলভ করার জন্য আরেক টাইপের 3D মডেলিং 3D প্রিন্টিং সলিউশন আছে, এটাকে এসএলএ বলে, স্টেরিও লিথোগ্রাফি। তো এই প্রসেসটার মধ্যে এক টাইপের লিকুইড ইউজ করা হয় যেটাকে রেজিন বলা হয়। তো রেজিনটাকে যদি আমরা ইউভি লাইট, রেজিনের উপর যদি আমরা ইউভি লাইট ফেলি, তো এই রেজিনটা আস্তে আস্তে শক্ত হতে শুরু করে। তো এটাকে যদি আমরা মানে নিচে যদি এই রেজিন যেখানে রেখেছি তার নিচে যদি আমরা একটা ডিসপ্লে বসাই দিই যেখানে ইউভি লাইট প্রডিউস করবে, তো এই ডিসপ্লেতে যেরকম ফরমেশন থাকবে ওরকম ফরমেশন হয়ে যাবে। তো দেন এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। তো যে লিকুইডটা আছে ওই লিকুইডটা ডিফারেন্ট ফরমেশন হতে হতে এটা একটা 3D মডেলে কনভার্ট হয়ে যাবে। তো আমরা এসএলএ প্রিন্টিং এর একটা টাইম ল্যাপস দেখে নিই। এখানে যদি খেয়াল করেন দেখবেন যে নিচে একটা ট্রের মধ্যে কিছু লিকুইড রাখা আছে। তো এটা আস্তে আস্তে ইউভি লাইটের থ্রুতে এটা আস্তে আস্তে ডেভেলপ করে ফুল একটা 3D মডেল হচ্ছে। তো লিকুইডটা কনভার্ট করে আস্তে আস্তে শক্ত হয়ে এরকম একটা মডেল ক্রিয়েট করে দিচ্ছে। এটার রেজুলেশন খুব হাই হয়, যেহেতু এখানে যে ডিসপ্লেটা ইউজ করা হয় ওই ডিসপ্লেটা খুব হাই রেজুলেশনের হয়। যেমন বর্তমানে যে 3D প্রিন্টার গুলো আছে এসএলএ প্রিন্টার, ওগুলোতে 4K ডিসপ্লে ইউজ করা হয়, ইভেন 8K ডিসপ্লে পর্যন্ত আছে, যেগুলোতে আপনার 8K ডিসপ্লে যে রেজুলেশন ওই রেজুলেশনে এই জিনিসটা প্রিন্ট হবে। তো এটার ডিটেলস লেভেল একদম ইনসেন। যদি রিয়েল লাইফে দেখেন তাহলে আপনি একটা ফ্যাক্টরি মেড প্রোডাক্ট আর এই এসএলএ প্রিন্টেড পার্ট দুইটার মধ্যে ডিফারেন্স খুঁজে পাবেন না, এরকম লেভেলের ডিটেলস তার প্রডিউস করতে পারেন। দেন আমরা যদি সার্কিট ক্রিয়েট করতে চাই, যে আমরা মানে প্রোটোটাইপ যদি করতে চাই, তাহলে আমাদের একটা প্রসেস আছে। এটা হলো এমনিতে ট্রেডিশনাল ওয়েতে আপনারা অনেকেই দেখেছেন যে আয়রনিং করে তারপরে মার্কার দিয়ে অথবা একটা কাগজের মধ্যে সার্কিট প্রিন্ট করে দেন ওইটাকে একটা কপার বোর্ডের উপর প্লেস করে আমরা সার্কিট বানাতে পারি। ওটা খুব হ্যাকটিক একটা প্রসেস, আমাদের খুব কষ্ট করতে হয় এটার মধ্যে। বাট আমাদের একটা নতুন ওয়ে আছে, সিএনসি দিয়ে আর কি পিসিবি বানানো যায়। তো এখানে ফাইবার লেজারের মাধ্যমে আমরা একটা পিসিবি কে ডিরেক্টলি কম্পিউটার থেকে একটা ডিজাইন দিয়ে ওটাকে পিসিবি প্রডিউস করতে পারবো। যেমন এখানে একটা পিসিবির বোর্ড দেখতে পাচ্ছেন, আর এখানে যে লাইট গুলো পড়তেছে এটা লেজার লাইট। তো এটা খুব ফাস্ট একটা মানে লেয়ার গুলাকে তুলে ফেলতেছে, এনগ্রেভ করতেছে, এনগ্রেভ করে করে কপার গুলাকে উঠিয়ে ট্রেস গুলা তৈরি করতেছে। তো এটাতে মানে খুব কম সময় লাগে, দেখা যায় যে 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা পিসিবি ক্রিয়েট হয়ে যায়। দেন আমরা ইউভি মাস্কিং, যেটা মানে কালার করার জন্য মানে প্রোটেকশন, কপার গুলো তো এমনি বাতাসে থাকলে অক্সিজেনের সাথে মিক্সড হয়ে একটা লেয়ার মানে কালো হয়ে যায়, মরিচা করে যায়। তো এটার জন্য আর কি আবার এটার উপরে গ্রিন মাস্কিং করা হয়। গ্রিন মাস্কিং করে মানে পুরোটা উপরে একটা সবুজ লেয়ার দিয়ে তারপর এটাকে আবার লেজার দিয়ে তুলে ফেলবো। এরপরে যে পদ্ধতিটা আছে, আমরা অনেকেই অ্যাক্রিলিক দিয়ে মানে অনেক কেস বা যে কম্পিউটারের যে সাইড প্যানেল গুলা থাকে ওগুলাতে যদি আমরা দেখি যে একটা গ্লাসের মতন একটা মানে ম্যাটেরিয়াল ইউজ করে, এটাকে প্লেক্সি গ্লাস বলে অথবা অ্যাক্রিলিক বলে।
তো ওই অ্যাক্রিলিক গুলাকে আমরা যে মানে কাটিং করার জন্য অথবা আমরা যে ডিজাইন ক্রিয়েট করি ওই ডিজাইনটাকে যদি এটা ভেতরে দিয়ে মানে ওই সাইজটা আনতে চাই, তাহলে আমাদের লেজার কাটিং মেশিন আছে। তো এটার থ্রুতে আমরা এই প্লেক্সি গ্লাস গুলাকে ডিফারেন্ট শেপে কাটতে পারবো। দেন প্রোটোটাইপিং এর জন্য আরেকটা অপশন আছে। এটা হলো আমরা যদি কোনো প্লাইউড অথবা কোনো লেদারের উপর যদি কোনো ডিজাইন করতে চাই, দেন ওটার উপরে যেমন একটা পিকচার যদি ড্র করতে চাই, তাহলে আমাদের লেজার এনগ্রেভার যে অপশনটা আছে এটা লেজার মডিউল দিয়ে করা হয়। তো এখানেও আর কি অনেকগুলো অপশন আছে, যে 20 ওয়াট 30 ওয়াট এরকম ডিফারেন্ট পাওয়ারের লেজার ইউজ করা হয়, যেগুলো দিয়ে কাঠের উপরে অথবা এই কি বলে যে প্লাইউডের উপরে স্কেচ ফেলে ফেলে অথবা পুড়ে পুড়ে ওটার উপরে একটা পিকচার ক্রিয়েট করা যায়। তো এটা একটা টাইম ল্যাপস দেখি। এখানে দেখতে পাচ্ছেন মানে একটা ফ্রেশ উডের ওপরে লেজার লাইট ফেলে ওটাকে পুড়ে পুড়ে একটা ডিজাইন ক্রিয়েট করবো। এই লেজার থ্রুতে কাটিংও করা যায়, প্লাস ডিফারেন্ট ডিজাইনও বানানো যায়। এখানে অনেকগুলো অপশন দেখিয়েছে। যাই হোক, এখানে যে অপশনগুলো দেখলাম এগুলো সবগুলোই আর কি সিএনসি যেই জিনিসটা আছে, সিএনসির মাধ্যমে মানে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল যে ডিভাইসগুলো থাকে ওগুলোর মাধ্যমে সবগুলোর এক্স ওয়াই প্লেনের ভিতর মুভ করে করে এই কি বলে মেশিনগুলো রান করে। সবগুলার প্রসেস অলমোস্ট সেমই, এটা এক্স ওয়াই যে তিনটা এক্সিসে মুভ করবে, মুভ করে করে এটা আমরা কম্পিউটারে যে ডিজাইনটা দিব ওই ডিজাইনটা অনুযায়ী লেজার লাইট অথবা ফিলামেন্ট মেল্ট করে 3D প্রিন্ট করা বা এই টাইপের কাজগুলো করবে। তো এই এখানে যেই কয়েকটা আমরা প্রোটোটাইপিং টেকনোলজি দেখলাম, মোটামুটি সবগুলা টেকনোলজি আমরা অনেক আগে থেকে মানে সার্চ করতাম। আমরা যখন ভার্সিটি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমরা যে প্রজেক্টগুলো করতাম, প্রজেক্টগুলো করার পরে আমরা খুঁজতাম যে আসলে এই জিনিসগুলো কিভাবে করা যায়, যে লেজার কাটিং কোথা থেকে করা যাবে অথবা 3D প্রিন্টিং গুলো কোথা থেকে করা যাবে। কারণ সবার কাছে আমাদের 3D প্রিন্টারের অ্যাক্সেস নাই বা লেজার এনগ্রেভার এগুলো সবার কাছে অ্যাক্সেস নাই। তো আমরা ফ্রেন্ডরা মিলে একটা চিন্তা করলাম যে 3D প্রিন্টার আমরা নিজেরা বানিয়ে নিব, তারপরে লেজার এনগ্রেভার এগুলো একটা একটা করে নিজেরা বানাবো, বানিয়ে একটা সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমরা একটা পেজের মতন খুলেছি প্রোটোটাইপ বিডি নামে। করছি আপনারা যদি ফেসবুকে সার্চ করেন প্রোটোটাইপ বিডি লিখে, তাহলে একটা পেজ দেখতে পাবেন। এই পেজের মধ্যে আপনারা যদি কমিউনিকেট করে আপনারা কি 3D প্রিন্টিং অথবা লেজার কাটিং, সিএনসি কাটিং, এই যতগুলো আমি টেকনোলজি এতক্ষণ দেখালাম সবগুলাই আপনারা এই ওয়েবসাইট এই থেকে পেজ থেকে পেতে পারেন। তো যদি ধরেন আপনি একটা ক্যাড ডিজাইন করলেন, ওই ডিজাইনটাকে কিভাবে আপনি অর্ডার করবেন অথবা কিভাবে আপনি 3D প্রিন্ট করবেন, নিজে যদি 3D প্রিন্টার থাকে কিভাবে 3D প্রিন্ট করবেন অথবা কিভাবে আপনি অনলাইনে একটা অর্ডার প্লেস করবেন, ওইটার পদ্ধতিটা কি, ওইটার পদ্ধতিটা আমি এখন দেখাবো। ওইটার জন্য আপনাকে মানে 3D মডেলটাকে 3D প্রিন্ট করার জন্য যেই সফটওয়্যারটা প্রয়োজন হয় কনভার্ট করার জন্য, ওটার নাম ওটার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে, বাট সবচেয়ে প্রচলিত যে সফটওয়্যারটা হলো আলটিমেট কিউরা।
এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা এই যে 3D প্রিন্টারে যেমন লেয়ার বাই লেয়ার প্রিন্ট করে, তো এই সফটওয়্যারটা ওই 3D মডেলটাকে ওই লেয়ার বাই লেয়ার যে কোঅর্ডিনেট গুলোতে মুভ করতে হবে ওইটার একটা কোড কনভার্ট করে দেয়। মানে আমাদের 3D মডেলটাকে প্রিন্টারের রিডেবল একটা ফরম্যাটে কনভার্ট করে দেয়। তো আমরা গতকাল যেই ডিজাইনটা করেছি, একটা অর্ডিনো কেস, সাপোজ আমরা ওই জিনিসটাকে 3D প্রিন্ট করতে চাই, তাহলে আমরা ফার্স্টে এই মডেলটাকে এক্সপোর্ট করব। তো 3D প্রিন্টারের জন্য যে ফরম্যাটটা রিকোয়ার্ড সেটা হলো STL ফাইল, STL ফরম্যাট। তো সাপোজ আমরা যে উপরে কভারটা আছে এটা প্রিন্ট করব, আমরা এখানে সলিডওয়ার্কস ইসে থেকে ফিউশন 360 থেকে সাপোজ আমরা এই মডেলটা প্রিন্ট করতে চাই, এটাকে আমাদের এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আমাদের এই বডিটা সিলেক্ট করতে হবে, যে বডিটা আমরা প্রিন্ট করব। যেমন বডি 3 এটা আমরা প্রিন্ট করতে চাই। তো এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি একটা অপশন দেখতে পাবো সেভ অ্যাজ মেশ। তো এই সেভ অ্যাজ মেশ দিলে আমাদের একটা পপ আপ উইন্ডো আসবে। তো এখান থেকে আমরা ফাইল ফরম্যাটগুলো সিলেক্ট করতে পারবো। তো এমনিতে মোটামুটি সব 3D প্রিন্টারের যে সফটওয়্যার আছে ওগুলাতে STL ফাইলটা সাপোর্ট করে। তো নতুন যে 3D প্রিন্টার মডেলগুলো আছে ওগুলাতে 3MF যে মডেল এটা আছে ফাইল ফরম্যাট আছে এটা সাপোর্ট করে। তো আমরা জেনারেল যেটা সেটা ইউজ করি STL ফাইল। তো আমরা ওকে দিলাম। তো আমাদের সেভ করার একটা অপশন দিচ্ছে। তো আমি ডেস্কটপ সিলেক্ট করে এই যে বডি 3 এটা আমি সেভ করে নিলাম। কিউরা যে সফটওয়্যারটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্ল্যাটফর্মের মতো দেখাচ্ছে। তো এই প্ল্যাটফর্মের মধ্যে আমরা এই 3D মডেলটাকে যদি নিয়ে আসি তো আমাদেরকে এটার বিভিন্ন সেটিংস শো করবে। ওই সেটিংস থেকে আমরা আমাদের রিকোয়ার্ড মতো 3D মডেলটাকে আমরা 3D প্রিন্টারের কোডে কনভার্ট করব। যেমন আমাদের 3D প্রিন্টার যেহেতু টাইমলি একটা জিনিস, আমরা যদি একটা সিম্পল কেস প্রিন্ট করতে যাই এটাও দেখা যায় যে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে ছোট একটা কেস। তো ওইটা টাইম সেভ করার জন্য আমাদের যে একটা সলিড অবজেক্টকে ভেতরে ফাঁপা করে, মানে ভেতরে একটা প্যাটার্নের মতো দিয়ে, ফুল সলিড না করে ভেতরে জাস্ট কিছু ম্যাটেরিয়াল দিয়ে আমরা ওইটাকে ফিল আপ করবো, যেন আর কি আমাদের টাইম কিছু সেভ হয়। ফুল সলিড না করে ওটার ভেতরে আমরা একটা প্যাটার্নের মতো দিব, অথবা কিছু ফাঁপা জায়গা রাখবো যেন আর কি আমাদের টাইমটা সেভ হয়। তো ওইসব সেটিংস করার জন্য এই সফটওয়্যারটা প্রয়োজন। তো আমি কেসটা নিয়ে আসি, বডি 3 সেট করেছিলাম, সেটা আমরা এখানে ট্র্যাক করে দিলাম। তো আমাদের মডেলটা এখানে চলে আসছে। তো আমরা চাই এই জিনিসটা 3D প্রিন্ট করার জন্য। তো এটা 3D প্রিন্ট করতে হলে আমাদের যেই সেটিংস গুলা মানে চেঞ্জ করার প্রয়োজন হয় ওগুলো আমরা এই যে ডান পাশে যে পেন আইকনটা দেখছি এখানে যদি ক্লিক করি তো আমাদের সেটিংস গুলো চলে আসছে। তো এখানে আমরা প্রিন্ট করার জন্য যে রেজুলেশন থাকে, যে আমরা প্রত্যেকটা লেয়ারের যে ডিসটেন্সটা থাকবে ওই ডিসটেন্সটা সিলেক্ট করার জন্য আমাদের এখানে একটা অপশন আছে লেয়ার হাইট। তো আমরা জেনারেলি 0.2 দিয়ে করি। যদি এটার ডিটেলস আরো বাড়াতে চাই তাহলে 0.1 অথবা 0.05 পর্যন্ত দিতে পারি। তো দিয়ে আমাদের এটার রেজুলেশন বাড়ানো বা কমানো যায়। যেমন আমরা যদি এটার রেজুলেশন একটু ইনক্রিজ করি, মানে 0.1 দিই, তাহলে দেখা যাবে যে এটা যদি প্রিন্ট হতে 2 ঘন্টা টাইম লাগতো, তো 0.1 দিলে এটার প্রিন্ট টাইম দ্বিগুণ হয়ে যাবে। ডিটেলস বাড়বে আর টাইম আরো বেশি কনজিউম করবে। তো এখানে আরো কিছু অপশন আছে, যেমন ইনফিল যে বিষয়টা বললাম, যে আমাদের পুরো জিনিসটা সলিড না করে আমরা ভেতরে কিছু ফাঁপা জায়গা দিব যেন আমাদের ম্যাটেরিয়ালস কিছু সেভ হয়, প্লাস আমাদের টাইমও কিছু সেভ হয়। এখানে 20% ইনফিল, আমি এটা স্লাইস করে দেখাই। স্লাইস অপশনটা দিলে এটা কি 3D CAD মডেল থেকে 3D প্রিন্টারে রিডেবল একটা ফাইলে কনভার্ট হয়। তো এখানে যে প্রিভিউ যে অপশনটা আছে এটা দিয়ে আমরা একটা সিমুলেশনের মতো দেখতে পাবো যে 3D প্রিন্টটা কিভাবে মুভ করে করে হবে। তো এখানে আমরা যেই জিনিসটা মানে যে এটার কালারটা চেঞ্জ হয়ে গেল, এখন আমরা বুঝতে পারছি যে এখানে যে দাগগুলো আছে এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেকটা 3D প্রিন্টারে রিডেবল একটা ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে। তো নিচে যে বারটা আছে ওটা দিয়ে আমরা প্রত্যেকটা লেয়ারে কিভাবে প্রিন্ট হবে এটা দেখতে পাবো। যেমন এখানে যদি প্লে দিই, ওই যে আমাদের 3D প্রিন্টারের যে নজেলটা আছে এটা কিভাবে XY কোঅর্ডিনেটে মুভ করে করে প্রিন্ট করবো এটা একটা সিমুলেশন দেখাচ্ছে। তো আমরা যেটা আর কি প্রিন্টারে যে ফিলামেন্ট সেভ করা অথবা টাইম বাঁচানোর জন্য যে অপশনটা থাকে যে ইনফিল, এটা আমরা একটু দেখে নিই। যে ডান পাশে যে বারটা আছে এটাকে আমরা মুভ করে এটা প্রত্যেক মানে লেয়ার গুলাকে দেখতে পাবো। আমরা কোন টপ লেয়ারে আছে এটা যদি আমরা ট্র্যাক করে নিচের দিকে নিই তাহলে আমরা যে ভেতরের লেয়ার গুলো দেখতে পাচ্ছি। ভেতরে দেখেন পুরোটা কিন্তু সলিড না, এখানে একটা প্যাটার্নের মতো আছে।
রেক্টেঙ্গুলার প্যাটার্ন। তো এই প্যাটার্ন গুলো থাকার কারণে জিনিসটা ফুল সলিড হচ্ছে না, বাট ভেতরে কিছু ফাঁপা জায়গা থাকতেছে। তো যেমন আমরা যদি এটাকে সলিড করতে চাই অথবা এটা ডেন্সিটি আরো বাড়াতে চাই, তো এখানে আমাদের ইনফিল যে ডেন্সিটিটা আছে এটা ইনক্রিজ করে দিতে হবে। যেমন 80% যদি দিই, আমাদের ভেতরে যে ইনফিলটা আছে এটা দেখেন ইনক্রিজ হয়ে গেছে, মানে অলমোস্ট এটা ফিল আপ করে দিয়েছে। তো কমে 60% দিলে হয়তো একটু বোঝা যাবে। এখন দেখেন এখানে ভেতরে যে ডেনসিটিটা ছিল এটা অনেকটা ইনক্রিজ হয়ে গেছে, মানে অনেকটা সলিড অবজেক্টের মতো হয়ে গেছে। তো আমাদের টাইম দেখেন 1 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে। তাই ইনক্রিজ যদি আমি কমিয়ে 10% দিয়ে দিই, তখন আমাদের যে 59 মিনিটসে চলে আসছে। তো এখানে আমরা কি ম্যাটেরিয়ালস প্লাস টাইম দুইটাই সেভ করতে পারবো এখানে আমরা ইনফিল ডেনসিটিটা চেঞ্জ করার মাধ্যমে। তো 3D প্রিন্ট করার ক্ষেত্রে এই জিনিসটাই সবচেয়ে বেশি ফোকাস করা লাগে যে আমরা কতটুকু ইনফিল দিব। আর আরেকটা জিনিস হলো সাপোর্ট দেয়া। যেমন আমাদের এখানে যে মডেলটা আছে এটা একদম ফ্ল্যাট, তো এখানে আমাদের কোনো সাপোর্ট লাগতেছে না। আমরা যদি এটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে প্রিন্ট করতে চাই, যেমন আমরা এটাকে অ্যাঙ্গেল করে দিলাম, তো এখানে যে নিচের যে অংশটা আছে 3D প্রিন্ট তো মানে লেয়ার বাই লেয়ার উপরে উঠতে থাকবে। তো এখানে যখন প্রিন্ট করবে তখন কিন্তু নিচে কিছু নাই। তো এই জিনিসটা বাতাসে প্রিন্ট করতে থাকলে দেখা যাবে যে আমাদের ফিলামেন্ট গুলো ওয়েস্ট হবে, এখানে পারফেক্ট ভাবে প্রিন্ট হবে না। এখন আমাদের এখানে একটা সাপোর্ট নামে একটা অপশন আছে। সাপোর্ট যদি আমরা অন করে দিই তাহলে নিচে একটা ভঙ্গুর মানে অনেক নরম একটা মানে স্ট্রাকচারের মতন ক্রিয়েট করবে, যেটা এই পুরো মডেলটাকে হোল্ড করে রাখতে পারবে প্রিন্ট করার সময়। আমরা এখন যদি স্লাইস দিই তাহলে আমরা দেখতে পাবো যে নিচে একটা এক্সট্রা কিছু ম্যাটেরিয়ালস ক্রিয়েট হয়েছে। ব্লু কালার যেগুলো দেখতেছি এগুলো খুব নরম হয়, আর এগুলোর যে থিকনেস থাকে ওগুলো অনেক খুব মানে চিকন হয়, যার কারণে এটা পরে হাত দিয়ে টেনে অথবা কোনো প্লায়ার্স দিয়ে টেনে টেনে খুলে ফেলা যায়। তো মোটামুটি 3D প্রিন্ট করতে গেলে আমাদের এই তিনটা জিনিসই মেনলি ফোকাস করতে হয়, সাপোর্ট, ইনফিল আর লেয়ার হাইটটা। তো এখন আমরা মোটামুটি ডিসাইড করলাম যে আমরা আমাদের যে ক্যাড ডিজাইন করেছি এটাকে আমরা প্রিন্ট করতে দিব। তো প্রিন্ট করতে দেওয়ার জন্য আমাদের এখানে যে এই সেভ টু ফাইল এটা দিয়ে আমরা যে জি কোড নামে যেটা আছে এটা সেভ করতে পারি। সেভ করে আমরা এটা যদি 3D প্রিন্টার যাদের থাকে 3D প্রিন্টার এই ফাইলটা কপি করে নিয়ে পেন ড্রাইভে অথবা এসডি কার্ডে নিয়ে যদি 3D প্রিন্টারে ইনসার্ট করি, তো আমাদের ওখানে 3D প্রিন্ট যে অপশনটা থাকবে ওখান থেকে আমরা যদি প্রিন্ট করতে পারবো। আর যদি আমরা কেউ অর্ডার করতে চাই কোনো পেজে, তো তখন আমাদের জাস্ট এসটিএল ফাইল যেটা থাকে ওইটা প্রোভাইড করলেই আমাদের পেজ থেকে আপনাকে একটা কস্টিং শো করবে। আমি যদি পেজে যাই, হ্যাঁ পেজে যে আপনার এখানে মেসেজ করার যে অপশন থাকে, এখানে মানে এটা আমার পেজ যেহেতু এখানে আমাকে কোনো অপশন দেখাচ্ছে না মেসেজ করার জন্য। এখানে যদি আপনি মেসেজ করেন, মেসেজ করলে আপনি জাস্ট আচ্ছা আচ্ছা, আমাদের এই পেজের লিংক আমরা ক্লাসরুমে অথবা গুগল মিটে প্রোভাইড করে দিব। তো এখানে আপনারা যদি কোনো মডেল 3D প্রিন্ট করতে দিতে চান তাহলে এই যে মেসেজে ক্লিক করে কোনো একটা মেসেজ সেন্ড করলেন, তো এখান থেকে আপনাদের রিপ্লাই দেওয়া হবে। তো আমরা যে জিনিসটা প্রিন্ট করতে চাই, যেমন এখানে আমি যদি ফাইলটা সেন্ড করে দিই, এসটিএল ফাইলটা জাস্ট কপি করে
ড্র্যাগ করে আমরা মেসেজ এখানে দিয়ে দিলাম। তো এখানে আমরা কোন একটা মডেল যদি ড্র্যাগ করে এখানে দিয়ে দিই, তারা এখান থেকে স্লাইসিং করে তারপর এটা যে প্রাইসিংটা আছে প্রাইসিংটা লিখে দিবে। যেমন এখানে বলতেছে 100 টাকা লাগবে, তো আমরা যদি এখানে তো আমরা যদি এখানে জাস্ট বিকাশে একটা লিঙ্ক দেওয়া হবে, বিকাশে একটা নাম্বার দেওয়া হবে, এই বিকাশে আমরা যদি পেমেন্টটা করে দিই, দেন আমাদের ডেলিভারি অ্যাড্রেসটা নিয়ে আমাদেরকে সিডি প্রিন্ট করে একটা পার্সেল করে দেওয়া হবে। তো জাস্ট আমরা এখানে একটা 3D মডেল ক্রিয়েট করে ওটাকে আমরা ট্র্যাক করে যদি এই পেজে দিয়ে দিই, তাহলে আমাদের জাস্ট রেস্ট যতটুকু কাজ আছে 3D প্রিন্ট করা, তারপর প্যাকেজিং করা, সবকিছু করে এই পেজ থেকে আমাদের ডেলিভারি অ্যাড্রেসে পৌঁছে দেওয়া হবে। তো মোটামুটি আমাদের ওয়ার্কশপটা এটাই ছিল যে আমরা কিভাবে ক্যাট ডিজাইন করব, ক্যাট ডিজাইনিং প্লাস এই 3D প্রিন্ট করার যে বিষয়টা, মোটামুটি আমাদের ওয়ার্কশপ এটাই ছিল। তো আমরা এক্সট্রা কিছু জিনিস দেখতে পারি, যেমন আমাদের যে প্রিভিয়াস প্রজেক্টগুলো আছে এগুলো একটু দেখতে পারি আমরা। আমাদের একটা মানে আমাদের ফার্স্ট ইয়ার থেকে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম, কিউব আইওটি প্রজেক্ট। তো আমাদের ওই প্রজেক্টটা বিবিসি বাংলাতে ফিচার করা হয়েছিল। এই প্রজেক্টটা, তো এই প্রজেক্টটা যখন করতে গিয়েছিলাম তখন দেখা গেছে যে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট হাতে কেটে, মানে অ্যাক্রিলিক শীট হাতে কেটে তারপরে বানাতে হচ্ছে, সার্কিট গুলো আমাদের জাস্ট হাতে তার জয়েন করে করে বানাতে হচ্ছে। তো তখন আমরা চিন্তা করলাম যে এই পুরো প্রজেক্টটা যদি আমরা মানে কোনো 3D প্রিন্টার সার্ভিস থেকে নিতে পারতাম, দেন আমাদের যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিউবটা আছে, এটা খুবই মানে বাজে অবস্থা। আমরা অ্যাক্রিলিক হাতে কেটে গ্লু দিয়ে তারপর স্টিকার অ্যাড করে তারপর আমরা কিউবটা বানিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি একটা আইওটি ডিভাইস। এটার যে 6টা ফেসে যে 6টা লোগো থাকে, যেমন ফ্যান অন ফ্যান অফ, যে লোগোগুলো থাকবে, এই লোগো যেমন ফ্যান, আমরা যদি ঘরের ফ্যান অন করতে চাই, তো এই কিউবটাকে জাস্ট ফ্যান অনের যে ডিরেকশনটা আছে এটা যদি আমরা উপরে দিয়ে দিই, তাহলে আমাদের ঘরের ফ্যান অন হয়ে যাবে। অথবা লাইট অন করতে চাইলে লাইট অনের যে ফেসটা আছে এটা যদি উপরে দিয়ে দিই, আমাদের ঘরের লাইট অন হয়ে যাবে। আমাদের প্রজেক্টটা ছিল এটা। তো এই জিনিসটার ভেতরে যে কম্পোনেন্ট গুলো আছে, উইমোস অথবা আমাদের আরডুইনো যে ডিভাইস গুলো দিয়ে আমরা বানিয়েছি, তো ওগুলাকে আমাদের মানে কি বলবো যে জিপ টাই দিয়ে পেঁচিয়ে তারপরে খুব বাজেভাবে মানে বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। মানে আমরা গ্লু দিয়ে এমন ভাবে বানিয়েছি, পরে দেখা গেছে যে এই জিনিসটাকে আর আমরা ওপেন করতে পারতেছি না, একবার গ্লু দিয়ে ফেললে তো আর ওইটাকে আর রিডিজাইন করা যায় না। তো খুব কষ্ট করে আমরা বানিয়েছিলাম। তো এরপর আমরা ফ্রেন্ডরা চিন্তা করলাম যে আমরা একটা 3D প্রিন্টার বানিয়ে ফেলি। আমরা এখান থেকে যে প্রাইজ মানিগুলো পেয়েছিলাম, এটা 4টা কম্পিটিশন আমরা জয়েন করেছিলাম, এটা 3টাতে আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি প্রজেক্ট শোকেসিং এ। তো এখান থেকে যেই প্রাইজ মানিগুলো পেয়েছিলাম এটা দিয়ে আমরা একটা 3D প্রিন্টার বানিয়েছি। আমাদের 3D প্রিন্টারের যে জার্নিটা ছিল এটা আমরা দেখাই। তো ফার্স্টে আমরা শুরু করেছিলাম সিডি রম দিয়ে। তো সিডি রমের ভেতরে স্টেপার মোটর থাকে, তো আমরা সিডি রম কালেক্ট করে ওটা দিয়ে আমরা মোটামুটি একটা লিনিয়ার অ্যাক্সিসের মতন ক্রিয়েট করেছিলাম, যে একটা এক্স অ্যাক্সিসে মুভ করতে পারবে এরকম একটা ডিভাইস ফার্স্টে ক্রিয়েট করেছি। এরপরে আমরা যে প্রাইস মানিগুলো পেয়েছিলাম ওগুলা দিয়ে আমরা 3D প্রিন্টারে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো আমরা পারচেস করে নিয়ে আসছি। তো এগুলাকে দিয়ে ফার্স্ট আমরা ভেবেছিলাম যে 3D প্রিন্টার যেহেতু বানাবো খুব বড় সড়ো করে বানাই। তো ফার্স্ট আমাদের যে ট্রাইটা ছিল, আমরা অ্যালুমিনিয়াম নিয়ে এসে, মানে যে দোকানে যেই স্ট্রাকচার গুলো বানায় ওগুলা ফ্রেম গুলা কিনে নিয়ে এসে আমরা কোনো রকম একটা স্ট্রাকচার বানিয়ে 3D প্রিন্টার বানানোর ট্রাই করেছিলাম। তো এটা মোটামুটি শেষ পর্যন্ত যে কাজ করেছিল, বাট এটা যেহেতু আমরা বিশাল বড় করে বানিয়েছি আর অনেক জোড়াতালি ছিল, এর ফলে দেখা গেছে যে অনেক ভাইব্রেশন হতো। ভাইব্রেশনের কারণে প্রিন্ট মডেল গুলো খুব মানে কি বলবো যে নষ্ট হয়ে যেত বারবার, এখানে লেয়ার শিফট হতে থাকতো। তো খুব বাজে একটা অবস্থা। এরপরে আমরা এটাকে মানে মোটামুটি কাজ করার মতনই, যেটা আমাদের ফার্স্ট সাকসেস প্রিন্ট যেটা,
একটা কিউব আমরা প্রিন্ট করতে পেরেছিলাম। এটা ছিল আমাদের ফার্স্ট মডেল 3D প্রিন্টার। এগুলো আর কি সাকসেস প্রিন্ট ছিল পরবর্তীতে। যে আমাদের যে কিউব প্রজেক্টটা ছিল ওইটাকে আমরা পরে 3D মডেল করে 3D প্রিন্ট করেছিলাম। আমাদের নেক্সট যে মডেলটা ক্রিয়েট করেছিলাম ওইটা ফার্স্টে ভেবেছিলাম অনেক বড় করে বানাবো, তখন দেখা গেছে যে অনেক সমস্যা মানে ফেস করতেছিলাম, যে বড় হওয়ার কারণে ওয়াবল করতেছিল, ভাইব্রেট করতেছিল। ওগুলো সলভ করার জন্য আমরা ছোট একটা ফ্রেম বানাই তারপর এটার ভিতরে আমরা মোটামুটি কাজ করেছি। তো ফার্স্টে যখন আমরা বানাতে নিচ্ছিলাম তখন আমরা কার্ডবোর্ড তারপরে অ্যাক্রিলিক শিট এগুলো কেটে কেটে বানাচ্ছিলাম। তো এগুলাকে পরবর্তীতে আমরা 3D প্রিন্ট করে এগুলাকে রিপ্লেস করে দিয়েছি। মোটামুটি রিপ্লেস করার পরে এই অবস্থা। এগুলো আমাদের 3D প্রিন্টার দিয়ে করা। আমাদের আরেকটা প্রজেক্ট ছিল ফার্ম বোর্ড। তো ওই যে হাল প্রাইজে যে প্রজেক্টটা দেখিয়েছিলাম গতকালকে, ওইটার একটা মানে ফার্স্টে যে ভার্সনটা বানিয়েছিলাম ওইটা। দেন আমরা 3D প্রিন্ট করে একটা সিএনসি মেশিন বানিয়েছিলাম, সিএনসি কাটিং মেশিন। তো এটা আমাদের একটা ট্রায়াল ছিল। $775 মোটর দিয়ে আমরা অ্যাক্রিলিক শীট কাটিং করার জন্য একটা ডিভাইস বানিয়েছিলাম, সিএনসি কাটার। এটা এটা 3D প্রিন্টারে যে এটা ছিল, ফ্রেমটা ছিল, ওইটাকেই মডিফাই করে সিএনসি কাটার বানিয়েছিলাম। তো এটা এন্ড রেজাল্ট। এবং আমরা সিএনসি প্লটারও বানিয়েছিলাম। এটার মধ্যে জাস্ট 3D প্রিন্টে যেমন আমরা ফিলামেন্ট ডিপোজ করে মডেল বানাই, এখানে জাস্ট আমরা একটা কলম দিয়ে লেখার একটা মেশিন বানিয়েছিলাম, সিএনসি প্লটার বলে। তো ওইটা দিয়ে আর কি জাস্ট আমরা কম্পিউটার কোনো ডিজাইন দিয়ে দিলে ওইটা কলম দিয়ে লিখে দিবে। থ্রিডি প্রিন্ট করে আমাদের একটা ড্রোন আর ওয়্যার অর্গানাইজ করার জন্য আমরা একটা 3D মডেল ক্রিয়েট করেছিলাম। এটা আমরা মানে 3D প্রিন্টার দিয়ে আমরা যে কোনো প্রোটোটাইপ বানাতে পারবো এবং রিয়েল লাইফে যে কোনো প্রবলেম সলভ করতে পারবো, এটা একটা এক্সাম্পল। এটা আমার চশমার যে সাইডের এটা ছিল, লাঠিটা ছিল, ওটা ভেঙে গিয়েছিল। তো এটাকে আমি 3D মডেল করে 3D প্রিন্ট করে এটাকে আবার ঠিক করেছিলাম। তো এখানে আর কি কিবোর্ড মডিফিকেশন মানে 3D প্রিন্ট করে এখানে যে এটা আছে নেম প্লেটটা আছে এটা বানিয়েছিলাম। এরপর আমরা লেজার এনগ্রেভারটাও নিজেরা বানিয়েছি। তো এই যে এখানে যে ব্ল্যাক কালারের যে জিনিসটা দেখতেছি এটা লেজার লাইট। তো লেজার মডিউল, এটা 20 ওয়াটের লেজার মডিউল। এটা দিয়ে মোটামুটি 5 মিলিমিটার পর্যন্ত থিকনেসের অ্যাক্রিলিক শীট কাটা যায় অথবা প্লাইউড কাটা যায়। আর এটা হলো ফাইবার লেজার। এটা দিয়ে যে কোনো এসএস শীট বা স্টিলের যে শীট গুলো আছে ওটাকে যদি আমরা বিভিন্ন ডিজাইন দিয়ে দিই, এই ডিজাইনের কেটে দিবে। এটা আমাদের লেজার লেজার এনগ্রেভার যেটা বানিয়েছিলাম ওটা দিয়ে ফার্স্ট একটা ট্রাই। তো মোটামুটি দেখা গেছে যে আর কি কাগজ যেটা আছে ওটার উপরে পুরে পুরে এটা ডিজাইন করে দিচ্ছে। আর এটা আমাদের 3D প্রিন্ট করে রেসবেরি পাইয়ের একটা প্রজেক্ট ছিল, রেসবেরি পোর্টেবল একটা মনিটর দিয়ে একটা ডেস্কটপ একটা কম্পিউটার বানানো। এটা হলো যে আমাদের কোনো পিসিবি যদি আমরা অর্ডার দিই তারপর ওটাকে মানে আমরা তো নর্মালি যে এই পিসিবি গুলো ইউজ করি ওগুলোতে থ্রু হোল কম্পোনেন্ট থাকে, যে আমাদের যেমন রেজিস্টার গুলো যেমন থাকে দুই পাশে দুটো পা থাকে, ওগুলাকে হোলের ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা হাত দিয়ে সোল্ডারিং করি।
আর এটা ছিল আমাদের এসএমডি কম্পোনেন্ট, যেটা কোনো পা নেই, এটা জাস্ট ফ্ল্যাট একটা পিসিবির উপরে রেখে ওটাতে আমরা হিট গানের মাধ্যমে একটি সোল্ডারিং করতে পারি। যেমনটা সোল্ডার করার পরে যে জয়েন্ট গুলো হয়ে গেছে, আমরা হিট গানের মাধ্যমে থ্রুতে করেছিলাম। এটা একটা আর্কিটেকচার মডেল 3D প্রিন্ট করা। এটা আমাদের একটা পিক অ্যান্ড প্লেস মেশিন, এটা একটা ট্রেনার বোর্ডের মতো। তো এখানে এখানে যে এটা আছে পিস্টনের মতো, এই হাইড্রোলিক পাম্প দিয়ে কাজ করে এটা। তো এটা একটা অবজেক্টকে পিক করে নিয়ে আরেকটা অবজেক্ট আরেকটা মানে আরেকটা লোকেশনে নিয়ে প্লেস করে দেয়, পিক অ্যান্ড প্লেস মেশিন। এটা হলো যে লেজার কাটার মেশিন, যেটা এটা একটা ওয়ার্কশপের মধ্যে আছে। তো এটা দিয়ে আমরা স্টিলের যেই প্লেট গুলো থাকে ওগুলো আমরা কাটিং করতে পারি। ওগুলা 3D প্রিন্ট করা। আর এই যে স্টিলের যে কাটিং গুলো করি ওগুলা দিয়ে আর কি আমরা যেমন যে এটা আমরা ফার্ম বোর্ডটা দেখালাম কাঠ দিয়ে বানিয়েছিলাম, তো ওইটাকে আমরা পরে এসএস শীট কাটিং করে পরে আমরা একটা ফার্ম বোর্ড নতুন করে একটা মেশিন বানিয়েছিলাম, ওটাকে জাস্ট ডেভেলপমেন্ট, আগের যে মেশিনটা ছিল ওটাকে আমরা কাটিং করে বানিয়েছি। আর এগুলো হলো এসএলএ প্রিন্ট, যেটা আমরা বললাম যে রেজিন থেকে আমরা প্রিন্ট করতে পারবো। তো এটাতে আর কি অনেক হাই ডিটেলস থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে মানে লেয়ার গুলা একদম মানে বোঝা যায় না এরকম পর্যায়ে 0.05 মিলিমিটার লেয়ার থিকনেস থাকে। তো আমরা যে ফার্মিং বোর্ডটা নিয়ে কাজ করতেছিলাম, যে এটা হাফ প্রাইজের ভেতরে আমরা দিয়েছিলাম কম্পিটিশনে। তো এটাতে এই যে মেশিনটা আছে এখানে বীজ বপন করে দিবে, তারপর পানি দিয়ে দিবে, এরকম একটা মেশিন। এটা পুরোটাই যে এসএস কাটিং করে তারপরে বানানো, এসএস কাটিং এন্ড 3D প্রিন্ট করে। আর এটা হলো আমাদের যে এসএলএ প্রিন্টার, লেজার এনগ্রেভার। এটা ইম্পোর্ট করে আনা। রেজিন প্রিন্টার গুলো মানে বানানো খুবই টাফ, কারণ এখানে যে ডিসপ্লে গুলো থাকে ওগুলা হাই রেজলিউশনের ডিসপ্লে, মানে ডিসপ্লে তো আর আমরা হাতে বানাতে পারবো না। তো জিনিসটা আসলে কিনে নেওয়াটাই বেটার ছিল। তো আমরা রেজিন প্রিন্টারটা কিনে নিয়েছিলাম, বাকি যতগুলো আমি সিএনসি মেশিন আছে ওগুলো আমরা মোটামুটি নিজেরাই বানিয়েছি। ওগুলা রেজিন প্রিন্টের এক্সাম্পল। এগুলা এফডিএম প্রিন্টার দিয়ে বানানো, ফিলামেন্ট ডিপোজিট করে। আর আমরা যে 3D প্রিন্ট গুলা করি, তো 3D প্রিন্ট গুলাতে মানে নর্মাল যে প্রিন্টার গুলো ওগুলাতে জাস্ট একটা কালারের প্রিন্ট করা যায়। যেমন সাদা কালার ফিলামেন্ট যদি ইউজ করি তো আমাদের প্রিন্টার শুধু সাদা কালারেরই আসবে। তো ওইটাকে পরে কালার করার জন্য কয়েকটা টেকনিক আছে। অ্যাক্রিলিক পেইন্ট করা যায়, অথবা অ্যাক্রিলিক যে স্প্রে গুলা থাকে, যে গাড়িতে যে স্প্রে গুলা দিয়ে এরকম কিছু স্প্রে থাকে, ওই স্প্রে দিয়েও আমরা কালার করতে পারি। তো ওগুলা দিয়ে একটা আমরা যে সাদা 3D প্রিন্ট আছে ওটাকে আমরা পরে কালার করেছিলাম। আমাদের কি পেজে এই কালারিং সার্ভিস আপনারা পাবেন যদি প্রয়োজন হয়। মোটামুটি আমাদের মানে ওয়ার্কশপটা এই পর্যন্তই কভার করার কথা। আমরা 3D প্রিন্ট করা, 3D ডিজাইন করা শেষ পার্টি দেখলাম। তো কারো যদি কোনো কোয়েরি থাকে অথবা কোনো কোশ্চেন থাকে তাহলে আস্ক করতে পারেন।
আচ্ছা, এটা এটা আমাদের রোবট নকশা আসরের মেইন ভিডিও। প্রথম থেকে দেয় সাউন্ড কি শোনা যাচ্ছে? না, সাউন্ড শোনা যাচ্ছে না। কনফারেন্স না না, শোনা যাচ্ছে না। হ্যাঁ, একটা ট্যাব শেয়ার করতে হবে, তার মানে ফুল স্ক্রিনে সাউন্ডটা শোনা যাবে না। আচ্ছা, আচ্ছা, He put water to 71 and is এখন শোনা যাচ্ছে? extreme হ্যাঁ darkness শোনা যাচ্ছে। and pinpoint silence. The তো blink এটা of আমাদের light রোবট you can নকশার আসলে see মেইন is the ভিডিও। earth, এন্ড our আপনারা home যারা of life, our school যারা of মানে thought. বিভিন্ন কম্পিটিশন Almighty put water তারা to এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন 71% যে কি of the ধরনের whole প্রজেক্ট earth. বানালে বা And কিভাবে আমাদের with the মানে very অর্গানাইজ tiny করলে মানে space, our প্রাইজ পাওয়ার একটা motherland, মানে Bangladesh, মানে immersed বেশি in একটা the earth পসিবিলিটি map. থাকবে। We সবাই live in একটু a দেখি আমরা। country with 700 rivers and lakes. But it's a matter of great disappointment that we make the river polluted, we make them dirty, we make them inhabitable for aquatic animals. As the days go on, this uncivilized nature of humans is rising and growing. That's the reason we are inspired and motivated to put a full stop to this act. And so, in the grand ceremony of Robot Naksha Asho, Team Neptune is the designer of a river surface cleaning robot. As the generator of renewable energy, we use two solar panels. For powering up the boat, 24-volt motor and its compatible battery package are added, and 360-degree observation are served by leader and camera. The microcontroller we utilized is NVIDIA Jetson Nano. For accurate geographical navigation, we have also attached a GPS. The overall circuit schematics and PCB design are flashed on the screen. Next is something to provide uniquity to our design. We have attached groundwater level sensor, DO meter, pH meter. The driving mechanism contains gear, NEMA 23 stepper motor. There is also an antenna for distant signal responding. LED light serves for night duties. Propeller's motor. Power transmission is carried out through chain and motor gear. The exploded view shows every component of the design at a time. You can see where and how the parts are placed and interconnected. The sequential motion study shows how the robot actually works. The roller conveyor belt, through constant rotational motion, draws in the polluting elements. We have another additional feature, which is retractable arm. Through prismatic motion, it slides in and out. The purpose of this arm is to restrict the floating particles and force them towards the rolling belt. The propellers work by turning torque into thrust. They are attached to both the catamaran hulls via connectors. We're also showing the gear simulation, ball bearing motions, and how they're connected to the chain drive. Our top roof is flippable so that the smell of the collected waste cannot again cause air pollution. Obviously, it is also automatic. In the animation, our river surface cleaning robot is now navigating into the water. The whole system being fully autonomous, basing on the sensor's input, the controller will generate command signal to run the actuators automatically. As mentioned earlier, leader, camera, and GPS perform the functions of primary sensors. Jetson Nano, upon receiving their info, sends actuating signals to the motors, propellers, chain drive, and retractable arms. The simulation shows how both the arms restrict the drifting debris and pass them towards the roller conveyor belt. Now the question, why and how our design is economically viable? Firstly, there is no need to dump the waste stages out of the boat directly. The truck, through the suction mechanism, will collect them from the ground.
Thus, both time and power consumption are saved. Secondly, human operators are not at all needed to drive the robot. Using LiDAR camera and GPS module, the system is 100% self-propelled. Third, 2 solar panels will contribute too much power saving from the battery. And at the last but not the least, we are using the LoRa module, which is based on spread spectrum modulation technique. It will allow several robots to navigate at the same time side by side. Recent statistics of Bangladesh says only tannery sectors produce approximately 20,000 meter cube of liquid waste and 230 tons of solid waste per day. Textile industry produced 217 million cubic meter of wastewater in 2016. The Buriganga and Link rivers receive about 60,000 meter cube toxic wastages. Biochemical oxygen demand BOD, total dissolved solids TDS, and chemical oxygen demand COD are changing abruptly. What we can do now is to plan and proper execution of saving rivers. Thus, we can save lives, we can save nature, we can save the hope. $10,000 years back, in the Neolithic age, agriculture was invented. Man and soil became the source. For an agrarian country like Bangladesh, where 42.7% of the workforce are employed in agriculture, things get much closer. Irony of fact, land supposed to be used for producing crops are now taken away for household construction. Rapid urbanization restricted the city people from performing any agricultural activities. With solutions to above problems in MIST ICT Innovation Fest, Team Voyager is a designer and implementer of a farmbot. The farmbot we designed consists of two main components: an embedded media box and an integrated CNC machine. It automates the seeding, weeding, and watering of plants. The sensors will measure the nutrients and pH level of the soil. In case of any harmful substance detection, feedback data will be propagated. By utilizing the timing IC, watering can be done periodically when the water content in the soil is detected low. Our project is based on computer numeric control or CNC technology. Being a Cartesian coordinate machine, it follows the coordinate points that are entered into the system accurately. Plant spacing can be adjusted by a graphical user interface, in short GUI. We have used a total of 3 NEMA 17 stepper motors for X, Y, and Z axis. At the end effector of the CNC machine, there are 2 hose connections and 1 humidity sensor. Each hose is again connected to a 12-volt DC pump motor. The electrical analogy of our project is now flashed on the screen. The circuit board is fully customized, which contains the microcontroller TB6600 motor driver and RTC DS3231 timer relay module. The whole system is powered by 220-volt AC to 12-volt 15-ampere DC converter. To operate the farmbot, we have built the Voyager app. The user will give commands for what type of vegetable or crops he wants to grow. The app will send regular updates about the whole farming process. Moreover, the app will synchronize with the central server that is used as communication media between customers and producers. What is the aim of our venture? Well, it's all about organic, and so our tagline is grow organic, spread organic. Now the question, what is the environmental and economic viability? Firstly, land crisis issues can be sufficiently mitigated. Secondly, city people alongside passing a busy schedule can also perform farming. Rooftop or any other open but limited space is enough to install the farmbot and carry out the cultivation. Next, we can ensure formalin pre-production. Then, transportation cost can be reduced drastically if crops can be cultivated in the town. At the last but not the least, our project ensures to monitor crop conditions, facilitate regular and precision crop maintenance, and increase the crop productivity. What we should do now is to plan and proper execution of saving lands and integrate the latest technology. Thus, we can save lives, we can save nature, we can save the hope. তো আপনারা দুইটা ভিডিও দেখলেন। এই ভিডিওগুলো মেইনলি, আচ্ছা আমাদের একটা আছে ক্যান্সেল, আচ্ছা এটাও দেখে নিই আমরা।
তো এগুলোই ছিল আমাদের মোটামুটি প্রজেক্ট। তো এখানে যে শুধু ফিউশন 360 ইউজ করা হয়েছে তা না, এখানে মোটামুটি 5-6টা সফটওয়্যার ইউজ করা হয়। এক্সকিউজ মি, আমার একটা কোয়েশ্চেন হ্যাঁ, ছিল। শিওর। আপনারা যে প্রজেক্টগুলো করছেন, বেশ ভালো প্রজেক্টগুলো, আপনারা ওই ফান্ডিংটা কোত্থেকে পাচ্ছেন প্রজেক্টগুলো করার? ফান্ডিংটা বলতে গেলে ভাই সবগুলো আমাদের নিজেরই। আমাদের নিজেরই, যে ওয়ালিদ বললো যে বিভিন্ন ধরনের যে কম্পিটিশন গুলো আমরা জিতি, ওখান থেকে যে ফান্ড গুলো আসে, তো ওখান থেকে আমরা মেইনলি ওই টাকাগুলো আমরা এই মানে আপনার সিএনসি থেকে শুরু করে 3D প্রিন্টার থেকে শুরু করে যেগুলো দেখলেন, এগুলো সব মানে সব কাজে আমরা এগুলো মানে ইউজ করি আর কি। ওই টাকাটাই আমরা মানে নিজেরা মানে নেই না আর কি বলতে গেলে এগুলা, এটাই। আর আপনারা যে যে দেখলেন যে যে 3টা অ্যানিমেশন থেকে শুরু করে পুরো ভিডিও, এখানে যে মডেলগুলো দেখলেন এগুলো সবই মোটামুটি ফিউশনে বানানো, এন্ড অ্যানিমেশন থেকে শুরু করে বাকি পার্টগুলো ফিউশনে করা। আর যে আপনারা যে নদী বা দেখলেন যে পানির ফ্লো, এগুলো সব ব্লেন্ডারে করা হয়েছে। এন্ড আপনার ভিডিও রেকর্ডটা অনেকে ক্যামতাসিয়াতে করতে চায়, ক্যামতাসিয়াতে অত ভালো ভিডিও রেকর্ডটা হয় না মানে রিয়েল টাইমে। সো আপনারা ওবিএস ইউজ করবেন ভিডিও রেকর্ডের জন্য। আর ভিডিও এডিটিং এর জন্য প্রিমিয়ার প্রো ইউজ করা হয়েছে। আর মোটামুটি হালকা একটা আফটার ইফেক্ট ইউজ করা হয়েছে কল আউট টাইটেলস তৈরি করার জন্য। সো এই ছিল আমাদের সেশন। আমরা ইন্ড করতে চাই আমাদের 2 দিনের সেশন। এন্ড আমি ফ্লোটা দিতে চাই নাভি ভাই। শেষ করে দেন ভাইয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কোশ্চেন ছিল। জি জি। হ্যালো ভাই, ফিউশন 360 মডেলটা ব্লেন্ডারে নিয়ে ওইটা কোন ফরম্যাটে নিতে হবে ওইটা? থ্যাংক ইউ ভেরি মাচ রৌনক। আচ্ছা হ্যাঁ, ওয়ালিদ কিছু বলতেছিল? হ্যাঁ না, নূর ফারহান একটা কোশ্চেন করেছে। হ্যাঁ, নূর ফারহান একটা কোশ্চেন করেছে, আমি কোশ্চেন অ্যানসারটা দেই। সেটা হচ্ছে ফাইলটা আপনারা, আমি যে ওয়ালিদ দেখালো যে ফিউশন থেকে, আচ্ছা আমি একটু স্ক্রিন রেকর্ড দিয়ে আপনাকে দেখাই। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, এখানে যদি আপনি যখন এই ফাইলটা সেভ করবেন, এক্সপোর্ট করবে যখন, তখন এখানে কয়েকটা অপশন আসবে। যে এখানে আছে আপনার মানে স্টেপ ফাইল অপশন, এসটিএল অপশন এন্ড ওবিজে অপশন। সো মোটামুটি স্টেপটা আসলে এমন একটা অপশন যেটা আপনার ফাইলটা অনেক বড় হয়ে যাবে, বাট পার্ট বাই পার্ট থাকবে, সবগুলো পার্ট আপনার সেপারেট থাকবে। এবং দেখা যাচ্ছে এই ফাইলটা যদি আমি এক্সপোর্ট করি, আমার মোটামুটি 15 থেকে 16 এমবি এরকম একটা ফাইল সাইজ আসবে। সো এটা হচ্ছে স্টেপ ফাইল। এবং এইটা দিয়ে কি করা যায়, মানে মনে করেন যে আরেকজন এডিট করতে চায়, তো তাকে আপনি ফাইলটা দিতে চান, সো আপনি মানে স্টেপ ফাইলটা দিবেন, তাহলে কি তার এডিট করতে সুবিধা হবে। আপনি যদি আপনি চাইলে এসটিএল ফাইলেও কি এক্সপোর্টটা করতে পারবেন। এসটিএল ফাইলে এক্সপোর্ট করলে আসবে মাত্র 500-600 কিলোবাইট, কারণ এটা তখন মেশ ফাইলে কনভার্ট হয়ে যাবে। এন্ড আপনি যেটা কোশ্চেনটা করলেন যে ব্লেন্ডারে কিভাবে নিব, ব্লেন্ডারে আমরা অবশ্যই এসটিএল ফাইল নিব। এবং আমি এই ভুলটা করেছিলাম, আমি স্টেপ ফাইল যখন নিয়েছিলাম দেখা যাচ্ছে 16 এমবি হওয়ার কারণে ফার্স্টে কোনো সমস্যা হয়নি, বাট পরে যখন আমি দেখা যাচ্ছে যে অ্যানিমেশন শুরু করছি, তখন আর মানে কাজ করতেছিল না, ল্যাগ করতেছিল। কেন এত ল্যাগ করতেছিল? কারণ ফাইলটা অনেক বড় ছিল। আমার যে বোটের ফাইলটা ওটা প্রায় 100 এমবির মতো ছিল, সো ওটা প্রবলেম করতেছিল। তো পরে আমি দেখলাম ওটা এসটিএল ফাইলে যখন কনভার্ট করছি এবং আমার বোটের ভিতরে অনেক মানে কম্পোনেন্ট আমি আউট করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেক মানে কমে গেছে। তো তখন আমি ইজিলি এটা অ্যানিমেশন করতে পারছি। সো আপনারা মোটামুটি যখন কারো যদি দরকার হয় যে ডিজাইনটা আমি রিডিজাইন করব, তখন স্টেপ ফাইলে কনভার্ট করবে। আর যদি প্রিন্ট করার প্রয়োজন হয় বা আপনি ব্লেন্ডারে কাজ করবেন, তখন আপনি এসটিএল ফাইলে কনভার্ট করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, কারো আর কারো কোনো কোশ্চেন আছে? নেই মনে হয়। হ্যাঁ নাফি ভাই। ওকে, থ্যাংক ইউ। আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা শেষের দিকে যাচ্ছি। আর রৌনক আর ওয়ালিদকে অনেক অনেক থ্যাংক ইউ। ওরা একদম শুরু থেকে একদম ডিজাইনের প্রত্যেকটা পার্ট রৌনক আস্তে ধীরে দেখাইলো, তার 3D প্রিন্টিংটা কিভাবে কাজ করে। আর ওয়ালিদ ওর নিজের কাজটা মানে যদিও প্রোটোটাইপ বিল কথা বলো, তারপরে কিভাবে প্রিন্টারটা বানাইছে ওরা নিজে, সেই স্টেপ গুলো দেখালো। এখন ওয়ালিদের তো বিজনেসে লস হয়ে যাবে, সবাই পার্ট দেখে নিল কিভাবে কি করতে হবে। এখন এটাই আমাদের আর&ডি ডিপার্টমেন্টের ওয়ালিদ আর রৌনক সবাইকে এনকারেজ করে যেন সবাই প্রজেক্ট করে, আমাদের এখান থেকে সবাই যেন উঠে আসে, নতুন নতুন কিছু করে। এন্ড সব সময় এনকারেজমেন্ট থাকে। আর আর&ডি ডিপার্টমেন্টে আপনি থাকুন বা না থাকুন, যদি সবসময় হেল্পের জন্য রিচ করলে আই থিঙ্ক ওয়ালিদ এন্ড রৌনককে সবসময় পাওয়া যাবে। ওয়ালিদ আর রৌনক, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের দুইজনকে অনেক অনেক থ্যাংক ইউ। আর সবচেয়ে বেশি থ্যাংক ইউ আমাদের প্রেসিডেন্ট ওমর ফারুক ভাইয়াকে এরকম একটা স্টেপ নেওয়ার জন্য, এই প্রোগ্রামটা ইনিশিয়েট করার জন্য।
I am passing the stage to our president, Omar Farooq Bhaiya. হ্যাঁ, ওয়ালিদ, রনক, তোমরা তো এখনো এফআইডিপি শুরু করোনি। তোমরা তো এফআইডিপি শুরু করলে দেখতেছি তোমরা মনে হয় নতুন একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করবা ফ্যাকাল্টি মেম্বারদের কাছে। ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন। এন্ড হ্যাঁ, দোয়া করবেন ভাই। ওইটাই তো দেখতেছি। আমি ভাবতেছি যে আগে আগে করে ফেলতেছি, ভালো হয়েছে। তোমাদের সাথে থাকলে দেখা যেত যে আমার প্রজেক্টের কোনো ভ্যালুই থাকতো না মনে হয়। বাট হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, তোমাদের একটা জিনিস আমি নোটিস করলাম যেটা অনেকেই আমরা বুঝি না, সেটা প্রেজেন্টেশনটা ইটস লাইক যে একটা ম্যান্ডেটরি একটা পার্ট। প্রজেক্ট শোকেস বা যে যাই প্রজেক্ট করুক না কেন, এই মানে প্রেজেন্টেশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো তোমাদের প্রেজেন্টেশন স্কিলটা প্লাস সফটওয়্যার বা সবকিছু যেগুলো ইউটিলাইজ করো। অ্যান্ড মানে লিটারালি আমি তো ভার্সিটিতে অনেকদিন ধরে আছি, অনেক সিনিয়র ভাইয়া অনেকের সাথেই কানেকশন বা অনেক কিছুই দেখছি, প্রজেক্টও দেখছি অনেক। বাট তোমাদের প্রেজেন্টেশনটা টোটালি অন্য লেভেলে, এন্ড এটা আসলেই অনেক কিছু শেখার। 2 দিনে মনে হয় তোমরা অনেকটা চেষ্টা করছো, যতটা শেখানো যায় একে, বাকিটা সবার উপর। এটাই আমি বলবো যে রিয়েলি আমি নিজেও 2 দিনে ছিলাম, এন্ড অনেক কিছু আনএক্সপেক্টেড লেভেলে শিখছি। মানে আমি ভাবছিলাম যে হয়তো নর্মালি হয়তো একটু ডিজাইন দেখাবা, জাস্ট এইটাই। বাট একদম যে কি বলবো, কাছের মানুষের মতো সবাইকে এ টু জেড, ইভেন তোমাদের বিজনেস মডেলও লিটারেলি বলে দেওয়া, যে এইভাবে আমরা কাজগুলো করতেছি বা এইভাবে কিছু অ্যারেঞ্জমেন্ট ভাই আমরা তো করতেছি। একটা পরিবার, তাই না? আমরা যদি এখন আমাদের ভার্সিটির মানে জুনিয়রদেরকে না বলি, তাহলে ভাই কাদেরকে বলবো বলেন? তো ভাইয়া ইনপুট দিতে চাচ্ছিলাম, যদি হ্যাঁ, মাইন্ড এই না জিনিসটা করেন। না, এই মেন্টালিটিটা অনেক রেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলো। হ্যালো হ্যাঁ, জি ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, আমিনুল। হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমি অ্যাকচুয়ালি রনক আর ওয়ালিদকে মানে খুব পার্সোনালি খুব একটা চিনতাম না, আর ভার্সিটি অনেকদিন বন্ধ ছিল। তো এখন একটু আর কি জিজ্ঞেস করলাম অনেকজনকে, তো শুনলাম ওরা যেই লেভেলে কাজ করতেছে, মানে স্পেশালি আমি ওদের ওই টিম ভয়েজ যেই প্রজেক্টটা, ওটা খুব ভালো করে খেয়াল করছি। আমার জাস্ট মাইন্ড ব্লোন হয়ে গেছে। মানে আমি পুরা অবাক হয়ে গেছি যে মানে আমাদের ডিপার্টমেন্টে এত ভালো ভালো কাজ হচ্ছে, কিন্তু তারপর আমি মনে করি যে আমাদের ডিপার্টমেন্টে এন্ড আমাদের ক্লাবে অ্যাজ আ হোল রিসার্চের বা প্রজেক্টের কাজটা আমি এখনো মনে করি যে ওই লেভেলে হচ্ছে না, মানে যেই লেভেলে হওয়া উচিত। এন্ড এই ধরনের ওয়ার্কশপ আই গেস অনেক বেশি এনকারেজ করবে। আমি এমনিও ক্লাবে অনেক জুনিয়র পোস্টে আছি, বাট তারপর আমি ইনপুটটা দিতে চাচ্ছিলাম, কারণ আমি ওই ভয়েজের যে ইয়াটা দেখলাম, প্রজেক্টটা দেখলাম, ইজ জাস্ট ব্লোন মি অ্যাওয়ে। মানে মানে ওরা যদি এফআইডিপি তে যায়, আই ডোন্ট নো what they will do even. মাশাআল্লাহ, দ্যাটস ভেরি গ্রেট। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ওরা এই জিনিসটাই বলার চেষ্টা করতেছিল। রনক মনে হয় বলতেছিল, ওয়ালিদ, যে আমরা সবাই ফ্যামিলি। সো এটাই, এই জিনিসগুলো যেটা বলতে চাচ্ছিলাম যে মেন্টালিটির অনেকটা ম্যাটার করে। সবাই দেখা যায় যে হ্যাঁ আমি পারি, জাস্ট আমার মধ্যে বিষয়গুলো থাকবে আর কাউকে শিখাবো না, এরকম একটা মেন্টালিটি অনেকের মধ্যেই গ্রো করে। বাট তোমাদের মধ্যে এই জিনিসটা নাই, অ্যান্ড অনেক ভালো লাগছে। অ্যান্ড তোমাদের হাতে এখনো স্টিল টাইম আছে। তো স্টিল স্টুডেন্টকে রিচ করা বা যেভাবে হোক, তোমরা স্টিল তোমরা চাইলে আরো বড় আকারে, এখন তো অনলাইনে সবকিছু, অনলাইনের মধ্যে অনেক কিছু লিমিটেড থাকে, অনেক কিছু হাতে না করে দেখাইলে হয় না জিনিসগুলো। যেমন এই 3D মডেলগুলো যে কোনো একটা সবার হাতে যদি দেওয়া যায়, মানে এই জিনিসটার সাথে সাথে সবার মধ্যে এনথুসিয়াজমটা অন্য লেভেলে চলে যাবে যখন এই জিনিসটা হাতে দেখবে যাচ্ছে এটা তো এইভাবে এত সুন্দরভাবে করা গেছে। তো এই জিনিসগুলো ফিউচারেও হবে ইনশাল্লাহ। সো এটা জাস্ট শুরু। আমি বলবো যে আমাদের এই বছরে বা যতগুলো ইভেন্ট বা যত কিছু করার চেষ্টা করলাম, তার মধ্যে থেকে এটা লিটারেলি অন্য লেভেলে ছিল ওয়ার্কশপটা, অ্যান্ড এটা জাস্ট শুরু, অ্যান্ড এটা অবভিয়াসলি কন্টিনিউ করবে ইনশাল্লাহ। তো এটাই, আবারও থ্যাঙ্কস ওয়ালিদ অ্যান্ড রনককে। আর এই তো আজকের মতো তাহলে এখানেই শেষ হোক। আর আমিনুলও এখানে ছিল, আমিনুলও দেখা যাচ্ছে যে অনেক গ্রুপে অনেক অ্যাক্টিভ। আমিনুলও চাচ্ছে সবার মধ্যে, কিন্তু এই জিনিসটা না আমি নোটিস করতেছি, সবাই চাচ্ছে যে সবাই মিলে শিখি, বাট কেউ একজন যে একটু হাল ধরবে আমাদের জুনিয়র বা আমাদের ব্যাচের, এই জিনিসটা হচ্ছে না। সিনিয়ররা করতেছে, সিনিয়রও খুব কম,
কিছু মানুষ করতেছে, কিন্তু একটা যে রোল মডেল থাকবে যাকে সবাই ফলো করবে বা এই জিনিসগুলো মেনটেন করা বা প্রজেক্টে কাজ করার জন্য সবাই সিজিপি এর পিছনে দৌড়াদৌড়ি করে, বাট এই যে প্রজেক্ট বা আমাদের এফওয়াইডিপির মেইন টার্গেটটাই কিন্তু এটা, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রজেক্ট কিভাবে একদম গ্রাউন্ড থেকে শুরু করে শেষ পর্যন্ত এই জিনিসগুলো হচ্ছে আমরা রোল মডেল হিসেবে না পাচ্ছি না। সো হোপফুলি হচ্ছে আমাদের অনেকে হ্যাঁ এটাই ডিফিকাল্টি ফেস করে এফওয়াইডিপি তে, যে যে প্রজেক্টের এ বি সি ডি কিচ্ছু জানে না, মানে কারণ তারা কখনো প্রজেক্ট করেইনি বেসিক্যালি। আমরা প্রজেক্ট আমাদেরকে ধরো ওই বেলাল স্যার বা স্যার মোসাদ্দেক স্যার দিল একটা এফএম রেডিও বানাইতে, এএম রেডিও বানাইতে, এতটুকু বানাই আমাদের প্রজেক্টের জ্ঞান, মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। হ্যাঁ হ্যাঁ তো আমার এখানে অনেক জুনিয়র আছে আই গেস, যেহেতু আমি 12 সেমিস্টারে আছি, সো আর ভাইয়া অনেক সিনিয়রও আছেন। তো আমার জুনিয়রদের প্রতি অ্যাডভাইস থাকবে যে এত সুন্দর একটা ওয়ার্কশপ হয়েছে, মানে যেটাতে আমি প্রচুর শিখতে পারছি, লাইক গতকালকে এবং আজকে ইটস বিন আ ওয়ান্ডারফুল ওয়ার্কশপ। অ্যান্ড আমি ইনসিস্ট করব জুনিয়রদেরকে যারা প্রজেক্টে কাজ করতে চায়, মানে নিজে থেকে জিজ্ঞেস করা, মানুষকে কারণ আমি একটা জিনিস খেয়াল করছি যে মানে কেউ কারোর জন্য না ইয়া করবে না, মানে তোমাকে নিজে থেকে জিজ্ঞেস করতে হবে। ইউ হ্যাভ টু আস্ক ফর ইট টু এনিওয়ান, সেটা জুনিয়র হতে পারে, সিনিয়র হতে পারে, এনিওয়ান, ফ্যাকাল্টি হতে পারে, যে আমি কাজ করতে চাই। তো আমার মতে এটাই করা উচিত, কারণ যেহেতু আমাদের ভার্সিটি এখন আর থিসিসে নাই, উই আর নট ইন আ থিসিস স্টেজ রাইট নাও, থিসিসের ব্যাপারটা আলাদা, কিন্তু প্রজেক্টে যেহেতু আমরা বেশি ফোকাস করতেছি অ্যাজ এ হোল ইউনিভার্সিটি, আমার কাছে মনে হয় যে যত আমরা এটাতে বেশি হ্যাবিচুয়েটেড হতে পারবো সবার জন্যই ভালো হবে আর কি। এক্স্যাক্টলি, আমি টোটালি অ্যাগ্রি করি আমিনুলের সাথে, এবং হচ্ছে আমি বলবো যে আমরা খুবই লাকি যে হচ্ছে ওয়ালিদ, রনক তোমাদেরকে পাচ্ছি, অ্যান্ড জুনিয়রদের মধ্যে থেকে অনেকে চলে আসবে। দেখা যাবে যে ওরাও তোমরা যে লেগেসিটা রেখে যাবে, ওরা ওইটাকে তারপর ফলো করবে বা ওইটাকে হচ্ছে কাল্টিভেট করবে। সো এটাই, থ্যাঙ্কস এভরিওয়ান যারা যারা ছিলা। অ্যান্ড আরএনডি নিয়ে একটা হচ্ছে নোটিশ দিয়ে দেবে নাফি। তো যারা হচ্ছে আরএনডি ডিপার্টমেন্টে অনেকেই হচ্ছে ইচ্ছা থাকে যে আমি হচ্ছে আরএনডিতে যাব, সো এই নোটিশটা দিয়ে দেওয়া হবে। প্রজেক্টটা তারপর সাবমিট করলে ওয়ালি যাদেরকে হচ্ছে অ্যাপ্রুভ করবে তারা হচ্ছে আরএনডি ডিপার্টমেন্টে ডিরেক্ট চলে যেতে পারবে। সো এটাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদের সেশন আজকের মতো এখানেই শেষ হচ্ছে, এন্ড বাকি ডিটেলস হলো ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।